গভীর রাত, গাছের উপরে ডালে শুয়ে আছে আব্দুর রহমান। আপনারা হয়তো ভাবছেন গভীর রাতে গাছের ডালে রহমান শুয়ে কি করে। আসলে রহমান গাছের ডালে এমনি এমনি শুয়ে থাকে না। রহমানকে গাছে নিয়ে আসে একটা পরী। এটা নতুন কিছু না, এর আগেও এমন ঘটনা ঘটেছিল রহমানের সাথে। রহমান গাছের ডালে শুয়ে আছে, এদিকে লাঠি ও হারিকেন হাতে একজন বৃদ্ধা মহিলা গাছের কাছে এসে রহমানকে উদ্দেশ্য করে ডাকতে লাগলো, বাবা রহমান, নিচে নেমে আয়। এই বৃদ্ধ মহিলা রহমানের মা। রহমানের বাবা, ভাই, বোন কেউ নেই পরিবারে বলতে রহমান ও তার মা। রহমানের মা রহমানকে ডেকেই যাচ্ছে, কিন্তু রহমান নাক ডেকে ঘুমাচ্ছে। মনে হচ্ছে খুব আরামে ঘুমাচ্ছে। এমন অবস্থায় পাশের বাড়ির 2-3 জন উঠে এসে রহমানের মাকে বলে, রহমান কি আজকেও গাছের ডালে ঘুমাচ্ছে? তাদের কথার জবাবে রহমানের মা বলেন, হ্যাঁ বাবা, ওই দেখো, তোমরা আমার রহমানকে গাছ থেকে নিচে নামিয়ে দাও না বাবা। রহমানের মায়ের অনুরোধে ওখানে থাকা 2 জন গাছে ওঠেন আর রহমানকে ধরে নিচে নামান। নিচে নামিয়ে রহমানকে অনেক ডাকাডাকির পর রহমানের ঘুম ভাঙে। ওর ঘুম ভাঙার পর সেখানে থাকা সবাই বলে, কিরে রহমান, তোকে তোর মা কত করে ডাকছে শুনছিস না? গভীর রাত তুই গাছের ডালে শুয়ে আছিস, যদি পড়ে যেতিস। আর এখানে আসলি কিভাবে? রহমান বলল, আমি তো জানি না কিভাবে আসলাম, আমি তো রুমেই শুয়েছিলাম। আর বিশ্বাস করো, তোমরা তো বলো আমাকে, এত করে ডাকার পরও আমি শুনি না কেন? আমার অনেক গভীর ও মধুর ঘুম আসে, আমি জানি না কেন এমনটা হয়। রহমানের কথা শুনে সেখানে থাকা সবাই বলে, ঠিক আছে, অনেক রাত হয়েছে, তোর মাকে নিয়ে বাড়িতে যা। ওদের কথা শুনে রহমান ওর মাকে নিয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন। এই যে রহমানের সাথে এত ঘটনা ঘটে, রহমান কিন্তু জানে তার সাথে এসব ঘটনা ঘটায় একটা পরী। ওই পরীটা কখনো রহমানের সামনে না আসলেও স্বপ্নে অনেকবার আসছে। যাই হোক, বাড়িতে আসার পর রহমান কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েন। সে রাতে রহমানের সাথে আর কিছু ঘটে না। পরের দিনের ঘটনা, রহমান জাল নিয়ে বেরিয়ে পড়লেন পাশে থাকা ছোট্ট নদীতে মাছ ধরার জন্য। তো রহমান জাল নিয়ে নদীতে মাছ ধরছেন। এমন অবস্থায় রহমান খেয়াল করেন তার পেছনে ঘোমটা দেয়া একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে রহমান বলে উঠলেন, কে আপনি? আমার পেছনে দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলবেন? রহমানের কথা শুনে মেয়েটা চুপ করে থাকে। মেয়েটাকে চুপ দেখে রহমান মনে মনে ভাবেন, মেয়েটা বোবা নাকি? এই ভেবে রহমান আবারও বলেন, আপনি কি আমাকে কিছু বলবেন? আপনার মুখেও ঘোমটাটা দেয়া, মুখও তো দেখতে পারছি না। রহমানের এমন কথায় মেয়েটা মুচকে একটা হাসি দিয়ে রহমানকে বললেন, এই ভর দুপুরে রোদের মধ্যে মাছ ধরতে আসছো কেন? তোমার কষ্ট হয় না? আচ্ছা, একটা কাজ করো, ওই যে জায়গাটা আছে ওখানে তোমার জালটা ফেলো। মেয়েটার এমন কথা রহমান অবাক হয়ে বললেন, আপনি কে? আমাকে ওখানে জাল ফেলতে বলছেন? আপনাকে চিনি না, জানি না, কেন আপনার কথা শুনবো? যা বলছি করো না, জালটা ওখানে ফেলো। রহমান বলল, কিন্তু? কোনো কিন্তু না, একবার তো আমার কথা শোনো। মেয়েটার কথায় আর দেখানো জায়গায় রহমান জাল ফেলল। জাল ফেলে তোলার পর রহমান দেখল জালে অনেক মাছ উঠে আসছে। এতটা মাছ উঠে আসছে যে রহমান উপরে তুলতেই পারছে না। এত মাছ দেখে রহমান তো খুব খুশি। খুশিতে রহমান মেয়েটাকে জিজ্ঞেস করলো, এবার তো আপনি বলেন কে আপনি? আমার কাছেই বা কেন আসছেন? রহমানের কথায় মেয়েটা তার মুখ আর মাথা থেকে ঘোমটা সরাতেই রহমান দেখল খুব সুন্দরী একটা মেয়ে। মানুষ এত সুন্দর হয় কি করে? মেয়েটাকে দেখে রহমান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, চোখ যেন ফিরছে না। রহমানের এমন অবস্থায় মেয়েটা বলে, রহমান, কি হলো তোমার? আপনি কে? এত সুন্দর কিভাবে? আমার মনে হয় আমি আপনাকে কোথাও দেখেছি। তাই? রহমান, আমাকে তুমি স্বপ্নে দেখেছ, আমি তোমাকে স্বপ্নে দেখা দিয়েছি। কি? এখনো বুঝিনি আমি কে? আমি পড়ি, মরিয়ম পড়ি। আমি সেই পড়ি যে তোমাকে স্বপ্নে দেখা দেয়, মাঝে মধ্যে তোমাকে নিয়ে গাছের ডালে শুয়ে রাখি। রহমান বলল, পড়ি বলো কি? আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তোমাকে আমার আসল পরিচয় দিলাম, ভয় করছে না? না, কেন জানি ভয় করছে না। আচ্ছা, আপনি আমার কাছে কেন আসেন? আমাকেই বা গাছের ডালে কেন শুয়ে রাখেন? রহমান, সত্যি বলতে আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। আমি তোমাকে গাছের ডালে ঘুমিয়ে রাখি, এতে যেন সবাই জানতে পারে আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। কিন্তু সব বলবো, তবে এখন না। তুমি মাছগুলো নিয়ে বাড়িতে যাও, আমি রাতে আসবো তোমার কাছে, তখন কথা হবে। পরীর এমন কথায় রহমান আর কথা না বাড়িয়ে মাছগুলো নিয়ে বাড়িতে চলে গেল। তারপর পরী আর মানুষের প্রেমের একটা রোমান্টিক গল্প নিয়ে আসলাম আপনাদের সামনে। এই গল্পে শুধু পরী নয়, সামনে রোমান্টিক জিনও আসবে। অনেক সুন্দর কাহিনী থাকবে এই গল্পে। গল্পটি পুরোটা শুনতে হবে, তাহলেই বুঝতে পারবেন আসলে কাহিনী কি। এদিকে বাড়িতে যাবার পর কথা মতো সে রাতে মরিয়ম পরী আব্দুল রহমানের কাছে এসে বললেন, এই কি করো? কি করব? রাতের খাবার খেয়ে শুয়ে আছি, ঘুমাবো। আপনি যে আমার কাছে আসলেন, কেউ দেখে ফেললে কি হবে? কেউ দেখবে না। কেউ তোমার রুমে আসলে আমি অদৃশ্য হয়ে যাব, চিন্তা করো না। আচ্ছা, তোমার অন্য নাম নেই? আছে তো, মা আমাকে মিজান বলে ডাকে। ওহ, তোমার এই নামটা সুন্দর, আমার সাথে মিল আছে। আমি মরিয়ম, তুমি মিজান। এখন থেকে তোমাকে মিজান নামে ডাকবো। আচ্ছা, আপনি আমাকে কতদিন ধরে চেনেন? অনেক দিন।
জানো, আমি তোমাকে অনেক আগে থেকেই ফলো করি। আমাদের জিনদের রাজ্য আছে, সেখানে আমার বাড়ি। বাড়িতে মা বাবা, একটা ভাই ও একটা বোন আছে। আমি সবার বড়। আমার তোমাদের দুনিয়া, তোমাদের পরিবেশ ভালো লাগে, তাই বাবার অনুমতি নিয়ে এখানে আছি। একদিন তোমাকে নদীর পাড়ে দেখলাম। শুরুতে তোমাকে দেখে ভালো না লাগলেও তোমার ভদ্রতা আর সহজ সরলতা তোমাকে ভালো লাগতে বাধ্য করেছে। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি মিজান। মিজান বলল, কিন্তু আমি তো মানুষ, আপনি পড়ি, এটা কিভাবে সম্ভব? মন থেকে ভালোবাসলে সবই সম্ভব। একটা কথা, মানুষের সাথে জিন পরীর সম্পর্ক ও বিয়ে হারাম, গল্পের ক্ষেত্রে বলা হচ্ছে। মিজান বলল, সেটা তো জানি না। আচ্ছা, আপনি আমাকে গাছের ডালে ঘুম পাড়িয়ে রাখেন কেন? জানেন, এই জন্য আমার মা অনেক কষ্ট পান। উনি বৃদ্ধ মানুষ, মা ছাড়া আমার তো আর কেউ নেই। সবাই যেন জানতে পারে তোমাকে পড়িতে ধরেছে, পড়ি তোমাকে ভালোবাসে। এখন তো সবাই জেনে গেছে, আর আমিও তোমাকে সশরীরে দেখা দিয়েছি। এখন থেকে আর তোমাকে গাছের ডালে উড়িয়ে নিয়ে যাব না, চিন্তা করো না। ঠিক আছে। আপনি চলে যাবেন কখন? আমি তো ঘুমাবো। আর একটু থাকি না তোমার কাছে? আচ্ছা। মিজান, তুমি কি আমার সাথে আমার রাজ্যে যাবে? জিনপরির রাজ্যে? না না, আমার ভয় করে। ভয় কিসের? আমি আছি না, আমি তোমাকে নিয়ে যাব আমার বাড়িতে। না, আমার ভয় করে তবুও। তুমি তো অনেক ভীতু। আচ্ছা, ভয় পেও না, আমি তোমার অনুমতি ছাড়া তোমাকে আমাদের জিনদের রাজ্যে নিয়ে যাব না, কেমন? পরীর সাথে মিজান গল্প করতে করতে ঘুমিয়ে পড়েন। এদিকে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পর মিজান হঠাৎ চমকে ওঠেন। মিজান উঠে দেখেন তখনও মরিয়ম পরী ওর পাশে বসে আছে। পরীকে দেখে মিজান বললেন, আপনি এখনও এখানে? চলে যাননি? না, তুমি তো হঠাৎ করেই ঘুমালে, আমি এতক্ষণ তোমাকে দেখছিলাম। অনেক রাত হয়েছে, আপনি এখন চলে যান, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি কাল তোমার সাথে দেখা করব। এই বলে মরিয়ম পরী চলে গেলেন। এদিকে পরী চলে যাবার পর মিজান আবারও ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে মিজানের মা মিজানকে ডাক দিয়ে বললেন, বাবা মিজান, তুই কি কাল রাতে কারোর সাথে কথা বলেছিলি? তোর রুম থেকে কেমন কথার আওয়াজ পাচ্ছিলাম। মায়ের কথায় মিজান বললেন, না মা, হয়তো স্বপ্নে কথা বলেছিলাম, তুমি হয়তো সেটাই শুনেছ। মিজানের মা বললেন, ও আচ্ছা, খাবার খেয়ে গরুটাকে নিয়ে একটু মাঠে যেত বাবা, গরুটাকে একটু ঘাস খাইয়ে নিয়ে আয়, কেমন? মায়ের কথায় মিজান নিজে খাবার খেয়ে গরু নিয়ে বের হলেন মাঠের দিকে। তো মাঠে গিয়ে গরুকে ঘাস খাওয়াচ্ছেন। হঠাৎ পেছন থেকে মরিয়ম পরী বলে উঠলেন, এই কি করছো? তুমি এই রোদের মধ্যে গরু নিয়ে দাঁড়িয়ে আছো কেন? গরুটাকে কোথাও বেঁধে রেখে তুমি গাছতলায় আসো। পরীর কথায় মিজান গরুটাকে কিছু একটার সাথে বেঁধে গাছতলায় গিয়ে বসলেন। গাছতলায় যাবার পর মরিয়ম পরী মিজানের দিকে হাত বাড়িয়ে একটা পানির পাত্র দিয়ে বললেন, নাও, এটা খাও। কি এটা? খেলে বুঝতে পারবে। খাও, খাও না। পরীর জোরাজুরিতে মিজান পাত্রে থাকা পানিটা খেয়ে বললেন, আরে বাহ, এটা তো খুব সুস্বাদু খেতে। এত মিষ্টি আর মজার পানি বা শরবত আগে কখনো খাইনি। আমার শরীর তো একেবারে ঠান্ডা হয়ে গেল। তাই নাও, এখন এই ফলগুলো খাও, এগুলো খুব মজাদার। এই বলে মরিয়ম নিজ হাতে মিজানকে ফল খাইয়ে দিলেন। মিজান ফলগুলো খাচ্ছেন আর বলছেন, এত মিষ্টি ফল হয় কিভাবে? অনেক মজা। এগুলো কি তোমাদের রাজ্যের ফল? হ্যাঁ, খাও। যাই হোক, পরীর দেয়া খাবার শেষে দুজনে কিছুক্ষণ গল্প করলেন। গল্প শেষে মিজান গরু নিয়ে আবার বাড়িতে চলে আসলেন। এভাবে কেটে গেল এক এক করে 7টা দিন। এই 7 দিনে মরিয়ম পরী ও মিজানের মাঝে বেশ ভাব ভালোবাসার সৃষ্টি হয়। 7 দিন পর এক রাতে পরী মিজানের কাছে এসে বলে, মিজান, তোমার সাথে তো বেশ কয়েকদিন ধরে চলাফেরা কথাবার্তা বললাম, আমার উপর থেকে কি তোমার ভয় কেটে গেছে? তুমি চাইলে আমি তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যেতে চাই। আমার মা বাবা তোমাকে দেখতে চেয়েছে। পরীর কথায় মিজান একটু চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে তোমার রাজ্যে যাব, কিন্তু আমাকে কথা দিতে হবে আমাকে আবার তাড়াতাড়ি রেখে যাবা। বুঝোই তো, বাড়িতে আমার বৃদ্ধ মা একা। ঠিক আছে, তাই হবে। আমি তোমাকে এক রাতের বেশি রাখবো না, তুমি যা বলবা তাই হবে। তুমি আজ রাতে খাবার শেষে অপেক্ষা করবা, আমি তোমার কাছে গিয়ে তোমাকে নিয়ে আমার রাজ্যে যাব, কেমন? পরীর কথায় রাজি হয়ে মিজান সেই রাতে খাবার শেষে অপেক্ষা করতে থাকে। এইভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু মরিয়ম পরী তো আসে না। পরীর অপেক্ষা করতে করতে একসময় মিজান ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়ার পর মিজান কতক্ষণ ঘুমিয়েছিল জানে না। হঠাৎ মিজানের ঘুম ভেঙে যায় মরিয়ম পরীর ডাকে। পরী মিজানকে বলছে, মিজান ওঠো, দেখো তুমি কোথায়। পরীর ডাকে চোখ খুলে মিজান এদিক সেদিক তাকিয়ে বলল, মরিয়ম, আমি কোথায়? এটা কোন জায়গা? ভয় পেও না, তুমি জিনদের রাজ্যে। আমি তোমাকে ঘুমের মাঝে জিনদের রাজ্যে নিয়ে এসেছি। চারিদিকটা কত সুন্দর, এ তো রূপকথার জগতের মতো। মরিয়ম বলল, এর চেয়ে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, তোমাকে একটু পর দেখাবো। তার আগে চলো আমার পরিবারের সাথে তোমার পরিচয় করাই, মা বাবা অপেক্ষা করছে তোমার জন্য। এই কথাটা বলে মরিয়ম পরী মিজানকে নিয়ে তার প্রাসাদে চলে গেলেন। সেখানে যাবার পর মিজান দেখলেন সাদা জুব্বা পরা একজন চেয়ারে বসে আছে। উনাকে দেখে মরিয়ম বললেন, মিজান, উনি আমার বাবা, কথা বলো, ভয় পেও না। জিনের রাজ্যে এখানে সবাই জিন, ভয় তো একটু লাগবেই। মিজানের অবস্থা সেরকম দাঁড়িয়েছে। মিজান মরিয়ম পরীর বাবাকে দেখে বললেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি?
পরীর বাবা বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি তোমার ব্যাপারে অবগত আছি। মরিয়ম আমাকে বলেছে তোমার কথা। তুমি বাবা ইনসান, আমি জানি। তুমি জিনদের রাজ্যে আসছো। তুমি আমার অতিথি, তোমার কোনো ভয় নেই। যাও, রুমে গিয়ে একটু রেস্ট করো। পরীর বাবার কথায় পরী মিজানকে নিয়ে সুন্দর একটা রুমে গেল। রুমটা বেশ সাজানো গোছানো। সেখানে যাবার পর পরী মিজানকে কিছু খাবার এনে দিলেন। মিজানের খেতে ইচ্ছে না করলেও পরে খাবারগুলো খেলেন। এদিকে খাবার শেষে মিজান পরীকে বললেন, মরিয়ম, আমি তো আসলাম বেশ কিছুক্ষণ হলো। আমাকে বাড়িতে কখন রেখে আসবা মরিয়ম? আসবো, আর কিছুক্ষণ থাকো। চলো, আমি তোমাকে এখন সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। জায়গাটা আমার অনেক পছন্দের। এই কথাটা বলে মরিয়ম পরী মিজানকে নিয়ে একটা জায়গায় গেলেন। জায়গাটা খুব সুন্দর, ঝর্ণার পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে নদীতে। সেখানে খুব সুন্দর একটা ফুলের গাছ। মরিয়ম পরী মিজানকে নিয়ে সেই সুন্দর ফুলের গাছের নিচে বসে গল্প করতে লাগলেন। এত সুন্দর জায়গা মিজান আগে কখনো দেখেনি। চারিদিকটা ভালো করে তাকিয়ে মিজান বললেন, তোমাদের জিনদের রাজ্য কত সুন্দর, চারিদিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। তাই নাকি? তাহলে আমার সাথে এখানে থেকে যাও। সম্ভব হলে থাকতাম, কিন্তু আমার তো বৃদ্ধ মা আছে। মা আমাকে ছাড়া কিভাবে বাঁচবে বলো? মিজান, তোমাকে একটা কথা বলি, তুমি রাজি থাকলে আমরা বিয়ে করতে পারি। কি বলো, এটা কিভাবে সম্ভব? কেউ কি মেনে নিবে? তুমি তোমার মাকে সময় করে বলবা, দেখবা তোমার মা কি বলে। আর এদিকে আমিও আমার পরিবারকে বুঝাবো, দেখব ওনারা রাজি হয় কিনা। ঠিক আছে, আমি মাকে বলবো। এখন আমাকে বাড়িতে রেখে আসো। দেখি হাতটা দাও। মরিয়মের কথায় মিজান ওর হাতটা পরীর হাতে রাখতে মিজান আবারও ঘুমিয়ে যান। এদিকে মিজানের যখন ঘুম ভাঙে তখন সে দেখে সে বাড়িতে তার রুমে শুয়ে আছে। নিজেকে বাড়িতে দেখে মিজান মনে মনে ভাবে, মরিয়ম পরী নিশ্চয়ই ওকে রেখে গেছে। এদিকে মিজান বাইরে তাকিয়ে দেখলেন রোদ, তার মানে দিন হয়েছে। এইভাবে মিজান বিছানা থেকে উঠে ওর মাকে ডাকতে ডাকতে বললেন, মা কই তুমি? আরে খাবার দাবার কিছু থাকলে দাও না। মিজানের কথায় ওর মা দৌড়ে এসে মিজানের দিকে তাকিয়ে বললেন, মিজান, কই থেকে আসলি? কোথায় ছিলি? কোথায় আর থাকবো, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম। মিথ্যা বলার জায়গা পাস না। মিজান, সত্যি করে বল, এই 3 দিন কোথায় ছিলি? 3 দিন মানে? আজ 3 দিন হলো তুই বাড়িতে নেই। কোথায় ছিলি? তোকে অনেক জায়গায় খুঁজছি। কি? আমি 3 দিন থেকে বাড়িতে নেই? এটা কিভাবে হয়? আমি তো এক রাতের জন্য গিয়েছিলাম, তাই না? বিড়বিড় করে কি বলিস? কোথায় গিয়েছিলি? না মানে, আমি আমার এক বন্ধুর বাড়িতে গেছিলাম, ওইখানেই ছিলাম 3 দিন। তোমাকে বললে তো যেতে দিতা না। মিজানের মা বলল, আমার কথা একবারও ভাবিসনি? জানিস তোকে খুঁজে না পেয়ে কতটা চিন্তায় ছিলাম। মাফ করে দাও মা, আর এমনটা হবে না। এখন কিছু খেতে দাও। মিজানের কথা শুনে ওর মা মিজানের জন্য খাবার নিয়ে আসলেন। খাবারগুলো খেতে খেতে মিজান ভাবতে লাগলো, এটা কি হলো? আমি এক রাতের জন্য মরিয়মের সাথে পরীর রাজ্যে গিয়েছিলাম, তাহলে 3 দিন হলো কি করে? সেটা যাই হোক, মরিয়ম পরী আসলে জিজ্ঞেস করে নিব। এইভাবে মিজান খাবারটা শেষ করে জাল হাতে নদীর দিকে যেতে লাগলো। নদীর কাছে যেতে মিজান দেখলো মরিয়ম পরী একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। মরিয়মকে দেখে মিজান কাছে গিয়ে বলল, এটা কি করছো? কি করলাম? আমি তো কিছু করিনি। কিছু করনি? আমাকে এক রাতের কথা বলে 3 দিন তোমাদের জিনদের রাজ্যে রেখেছিলে কেন? আমার কি দোষ? তুমি তো গভীর ঘুমেছিলা। আমাদের রাজ্যে তোমার এতটা ভালো লেগেছে যে বুঝতে পারোনি কখন 3 দিন চলে গেছে। জানলে কি আর থাকতাম? মা কত চিন্তা করছিল আমার জন্য জানো? আচ্ছা, এসব বাদ দাও না। আমাদের বিয়ের কি হলো? ওই তো বিয়ে হেঁটে হেঁটে আসছে। মানে? ওই দেখো একটা মেয়ে আসছে আমার দিকে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। কে ও মিজান? আমার বাড়ির পাশে বাড়ি। ওর নাম সুমি। আমাকে পছন্দ করে, বিয়ে করতে চায়। সবসময় আমাকে জ্বালায় জানো। তুমি একটু আড়ালে যাও, দেখো সে এসে কি বলে আমাকে। চিন্তা করো না, তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না। আমি অদৃশ্য হয়ে আছি। এই কথাটা বলে মরিয়ম অদৃশ্যভাবেই পাশে দাঁড়িয়ে রইল। এদিকে সে মেয়েটা সুমি মিজানের কাছে এসে মিজান বলল, কি হলো? কোথায় যাও? কোথায় আর যাব, তোমার কাছে আসলাম। কেন, কিছু বলবা? সুমি বলল, নতুন করে আর কি বলবো, চলো না বিয়ে করি। তুমি তো জানো আমি তোমাকে পছন্দ করি। তোমার মাও কিন্তু আমাকে পছন্দ করে, শুধু তুমি রাজি নও। তোমার প্রতি আমার ফিল আসে না। কি করব বলো? বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে বিয়ে করব, তা না হলে কারোর সাথে বিয়ে হতে দেব না, এই বলে দিলাম। তাই নাকি? আচ্ছা বাড়িতে যাও, আমি নদীতে যাব মাছ ধরার জন্য। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তুমি শুধু আমার মনে রেখো। এই কথাটা বলে সুমি চলে গেল। এদিকে সুমি চলে যাবার পর মরিয়ম পরী মিজানকে বলল, ওকে শূন্যে তুলে কিন্তু আমি আছাড় মারব। আরে না না, এমনটা করো না। হো আবেগে বলে এসব কথা। আবেগ না চাই, ওই মেয়ে তোমাকে বিয়ে করতে চায় কেন? তুমি ওকে বলে দিতে পারো না তুমি ওকে পছন্দ করো না, বিয়ে করবে না? সময় হলে ও একাই বুঝে যাবে। আচ্ছা, তোমার মাকে কি বলেছো আমাদের বিয়ের কথা? না, এখনো বলিনি। ভয় হয় জানো, মা যদি রাজি না হয়। মা ছাড়া তো আমার আর কেউ নেই। আমার চাচারা আছে, চাচাতো ভাইও আছে, ওরা বড় লোক, আমাদেরকে তো ছোট নজরে দেখে। আমার এই ছোট সংসারে শুধু মা আছেন। মিজান, আমি কিন্তু তোমাকে কোনো রকম জোরাজুরি করছি না। তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমিও নিশ্চয়ই আমাকে পছন্দ করো, ভালোবাসো। তুমি তোমার মাকে ভালোভাবে বুঝিয়ে বলবা আজ রাতে, বলে দেখো উনি কি বলেন।
মরিয়ম পরীর কথায় মিজান রাজি হন। মরিয়ম পরী ও মিজানের কাছে বিদায় নিয়ে তখনকার মতো চলে গেলেন। যাই হোক, কথা মতো সেই রাতে মিজান ওর মাকে বলে, মা, তোমাকে একটা কথা বলার ছিল, জানি বিশ্বাস করবে না, তবুও বলি। কি কথা বাবা, বল না, বলো আগে, কথাটা শুনে রাগ করবে না? তুই আমার একমাত্র ছেলে, তুই ছাড়া কে আছে আমার, রাগ করবো না, বল কি বলবি? মা, আমি তোমাকে মিথ্যা বলছিলাম। আমি যে 3 দিনের জন্য বাড়িতে ছিলাম না, জানো এই 3 দিন আমি কোথায় ছিলাম? কোথায় ছিলি? জিনদের রাজ্যে একটা পরীর সাথে গিয়েছিলাম। মা, আমার কাছে একটা পরী আসে, এটা সেই পরী যে আমাকে গভীর রাতে গাছের ডালে ঘুমিয়ে রাখে। মা, ওই পরীটা খুব ভালো, ওর নাম মরিয়ম। মরিয়ম পরী আমাকে ভালোবাসে, পছন্দ করে। সত্যি বলতে আমিও ওকে পছন্দ করি। মরিয়ম পরী চায় আমরা বিয়ে করি। আমি তোমাকে আমাদের বিয়ের কথাই বলতে আসলাম। তুমি যদি রাজি থাকো তাহলে পরীকে বিয়ে করব। তুই কি বলতেছিস বাবা? একটা পরীকে বিয়ে করবি, কিন্তু ওর সাথে সংসার করবি কিভাবে? কোথায় থাকবে অমিজান? আমার সাথে সংসার করবে, আমাদের সাথেই থাকবে। মা, আমি কিন্তু তোমার কথার অবাধ্য হব না, তুমি যা বলবা সেটাই করব। দেখ বাবা, আমি বৃদ্ধ হয়ে গেছি, কখন যে মারা যাব ঠিক নেই। আমার ইচ্ছের কি আছে? তুই যদি রাজি থাকিস তাহলে আমি মানা করব না, তবে বিষয়টা আরেকবার ভেবে দেখ। ঠিক আছে মা। আচ্ছা, তুই পরীকে একবার আমার সামনে আমার কাছে নিয়ে আয় না, আমি ওর সাথে কথা বলি, দেখি ওকে। মিজানের মায়ের কথায় মিজান বললেন, ঠিক আছে মা, আমি কাল রাতে মরিয়ম পরীকে তোমার কাছে নিয়ে আসব। তুমি ওকে দেখবা, কথা বলবা, কিন্তু খবরদার এই কথা কাউকে বলবা না। এই কথাটা বলে মিজান নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন দিনের বেলা মরিয়ম পরী মিজানের কাছে আসলে মিজান পরীকে সব খুলে বলে মিজান বলে, মা তোমার সাথে কথা বলতে চায়, দেখা করবা আজ রাতে? মিজানের কথায় মরিয়ম পরী রাজি হন। তার কথা মতো সে রাতে মরিয়ম মিজানদের বাড়িতে মিজানের মায়ের সামনে আসেন। পরী এসে মিজানের মাকে সালাম দিয়ে বললেন, মা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি কি স্বপ্নে দেখছি নাকি? স্বপ্নের মতো মনে হচ্ছে, একটু একটু ভয়ও করছে। মা, আপনি ভয় পাবেন না, আমি পড়ি ঠিক আছে, কিন্তু ভয়ঙ্কর রূপে তো আপনার সামনে আসিনি। আপনি নাকি আমাকে দেখতে চেয়েছেন, কথা বলতে চেয়েছেন। মিজানের মা বলল, তুমি পড়ি, আসলেই দেখতেও পড়ি, তোমাকে ডাকছি মা একটা কথা বলতে। মিজানের মুখে শুনলাম তোমরা দুজন একে অপরকে পছন্দ করো, ভালোবাসো, বিয়ে করতে চাও। হ্যাঁ মা, ঠিকই শুনেছেন, কিন্তু আপনার ও আমার পরিবারের অনুমতি ছাড়া আমরা দুজন কিছুই করব না। আমি আর কি বলবো, আমার ছেলে যদি জেনে শুনে তোমাকে বিয়ে করবে। কিন্তু মা, তোমরা তো জিন জাতি, তোমার মা বাবা কি আমাদেরকে মেনে নিবে? মিজানের সাথে তোমার বিয়ে মেনে নিবে? সেটা আমি ম্যানেজ করে নিব, আমি মা বাবাকে বলে দেখি। ঠিক আছে, বলো, দেখো ওনারা কি বলে। মিজানের মায়ের কথায় মরিয়ম পরী আরও কিছুক্ষণ গল্প করে চলে গেলেন। এই ঘটনার পরের দিন মিজান পরীর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু পরী তো আসে না। এভাবে এক এক করে 3 দিন চলে যায়। এই 3 দিনে মিজান পরীর জন্য অপেক্ষা করলেও পরী আসে না। এদিকে 3 দিন পর এক রাতে মরিয়ম পরী মিজানের কাছে আসে। পরীকে দেখে মিজান বলেন, কই ছিলা? 3 দিন আমার কাছে আসনি, কোনো সমস্যা কি? মিজানের কথায় মরিয়ম মন খারাপ করে চুপ করে থাকে। এই দেখে মিজানও বুঝে যান মরিয়মের মা বাবা তাদের বিয়েতে রাজি নন। মরিয়ম মন খারাপ করে বসে। এ দেখে মিজান বলল, কি হয়েছে, কথা বলো না কেন? তোমার মা বাবা কি আমাদের বিয়েতে মত দেননি? ওনারা কি রাজি নন? না, মত দেননি, উল্টো একটা জিনের সাথে আমার বিয়ে ঠিক করেছে। কি, তোমার বিয়ে ঠিক করেছে? এই কথাটা বলে মিজানও মন খারাপ করে বসে থাকে। এ দেখে মরিয়ম পরী হা হা করে হাসতে হাসতে বলে, আরে আমি তো মজা করছিলাম বোকা। আমার মা বাবা আমাদের বিয়েতে মত দিয়েছে। আমার মা বাবা 2-1 দিনের মধ্যে তোমাদের বাড়িতে আসবে তোমার মায়ের সাথে কথা বলতে। সত্যি? উফ, আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। ধুর বোকা, ভয় কিসের, আমাদের পরিবার রাজি, এখন শুধু বিয়ের অপেক্ষা। ঠিক আছে, শুনে ভালো লাগলো। আচ্ছা শোনো না, বলছিলাম শরীরটা খারাপ লাগছে, আজ ঘুমাই, অনেক রাত তো হয়েছে, কাল এসো কেমন? মিজানের কথায় মরিয়ম পরী চলে গেলেন। পরী চলে যাবার পর মিজানও ঘুমিয়ে পড়ল। এদিকে পরের দিন মিজানদের গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। মিজানদের গ্রামে কে যেন একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে। তার লাশ পাওয়া গেছে সকালে। মেয়েটা খুব গরিব, তাই সেরকম কোনো পুলিশি তদন্ত হচ্ছে না, কোনো সারা শব্দও নেই। এই ঘটনার দিনে মরিয়ম পরী মিজানের সাথে দেখা করতে আসলেন। পরী এসে মিজানকে বলল, কি হয়েছে, তোমার কি মন খারাপ? হ্যাঁ অনেক, আমাদের গ্রামের একটা মেয়েকে কে যেন ধর্ষণ করে মেরে ফেলেছে। মেয়েটার জন্য খারাপ লাগছে। ওর মা বাবা অসহায় হয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে, কিন্তু মেয়েটার সাথে কে এমন করলো সেটা কেউ জানে না। মিজান, আমি কিন্তু জানি এই কাজটা কে করেছে। কি, তুমি জানো কে করেছে এই কাজ? তোমার চাচাতো ভাই সুজন, ও তার এক বন্ধু, দুজন মিলে। সুজন? সুজন এই কাজ করেছে? কি বলছো, তুমি কি শিওর দেখেছো? মিজান, ভুলে যেও না আমি পড়ি, আমি তোমাদের মানুষদের খবর খুব দ্রুত এনে দিতে পারি,
তাছাড়া কাল রাতে তোমার কাছ থেকে চলে যাবার সময় আমি দেখেছি ওদের কাছে লাইট আর সিগারেটের আগুন থাকায় আমি কাছে যেতে পারিনি, মেয়েটাকে বাঁচাতেও পারিনি। আমি শিওর আমি দেখেছি সুজন ও তার বন্ধু এই কাজটা করেছে। মেয়েটা এই দেখে মরিয়ম বললেন, মিজান দেখো যেটা হবার হয়ে গেছে, মেয়েটা তো আর বেঁচে নেই। মেয়েটাকে তোমার চাচাতো ভাই আর তার বন্ধু ধর্ষণ করে মেরে ফেলেছে। এই কথাটা আমি জানি। আমি তোমাকে বললাম তুমি এর সঠিক বিচার করো, ওদেরকে পুলিশে ধরিয়ে দাও। তার আগে ভালো হয় তোমার চাচাতো ভাইয়ের সাথে কথা বলো। ও যদি নিজে দোষ স্বীকার করে পুলিশের কাছে ইচ্ছাকৃতভাবে ধরা দেয় তাহলে তো ভালো হয়। মিজান বলল, তুমি ঠিকই বলেছ। আচ্ছা তুমি এখন চলে যাও, কালকে আমার সাথে দেখা করো, কেমন? মিজানের কথায় মরিয়ম পরি চলে গেলেন। এদিকে মিজান ও তার চাচাতো ভাই শাকিলের সাথে দেখা করলেন। দেখা হতে মিজান শাকিলকে বললেন, শাকিল শোন, তোর সাথে কথা আছে। আমার সাথে তোর আবার কিসের কথা? কি বলবি বল। গ্রামে একটা ধর্ষণ হয়েছে, এটা তো জানিস। কে করেছে এটা? তুই কি পাগল? কে করেছে সেটা তো কেউ জানে না। আমি জানবো কেমনে? শাকিল অভিনয় কম করে কর। মেয়েটা গরিব ঘরের মেয়ে, ওর মা বাবার অবস্থা তো জানিস। কেন করলি কাজটা? কেন করলি মানে কি বলতে চাস তুই? কি বলতে চাই বুঝিস না? এত বড় একটা পাপ অন্যায় করে কিভাবে চুপচাপ আছিস বলতো? কেন মেয়েকে ধর্ষণ করে মেরে ফেললি? আমি মেরেছি মানে? কে বললো তোকে? আমি মারিনি, আমি কিচ্ছু জানি না। দেখ শাকিল, আমি দেখেছি, আমি জানি তুই আর তোর বন্ধু মিলে এই কাজ করেছিস। তুই কিভাবে জানলি? আচ্ছা জেনে গেছিস তো ভালো কথা, কাউকে বলিস না ভাই। তুই না আমার চাচাতো ভাই, আমাকে বাঁচা। আমি তোকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, তুই কাউকে কিছু বলবি না। মিজান বলল, তুই আমাকে এই চিনিস তাহলে এতদিনে, তাই না? শাকিল নিজের পাপ থেকে বাঁচতে এখনো সময় আছে পুলিশের কাছে গিয়ে ধরাতে, এতে সাজা কম হবে, নইলে আমি ধরিয়ে দেব। মিজান তুই আমাকে হুমকি দিচ্ছিস? আমি পুলিশের কাছে ধরা দিব না, আর তুই যদি এই কথাটা পুলিশকে বলে দিস তাহলে তোকে আমি ছাড়ব না। এই কথাটা বলে শাকিল সেখান থেকে চলে গেল। এদিকে মিজান শাকিলের কথায় বেশ চিন্তিত হয়ে পড়লেন। সে কি করবে? একদিকে চাচাতো ভাই, অন্যদিকে অসহায় মা বাবার মেয়ে হারানোর চোখের পানি। এসবের মাঝে মিজান একটা ডিপ্রেশন নিয়ে নিল। মিজান সত্যের পক্ষে থেকে চাচাতো ভাই শাকিল ও শাকিলের বন্ধুকে পুলিশের হাতে ধরিয়ে দিল। মিজানের কথা ও সাক্ষীতে পুলিশ শাকিল ও তার বন্ধুকে ধরে নিয়ে গেল। যাই হোক, এই ঘটনার পরের দিন মরিয়ম পরি মিজানের কাছে আসলো। পরি আসতে মিজান বলল, মরিয়ম তুমি আসছো? জানো আমি চাচাতো ভাই শাকিল ও তার বন্ধুকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি। খুবই ভালো কাজ করেছ, কিন্তু তুমি তো ওদের চোখে খারাপ হয়ে গেলে, তাই না? তোমার চাচা চাচি তো তোমার ওপর রেগে গেল। এখন তো ওরা তোমাকে আর তোমার মাকে দেখতে পাবে না। মিজান বলল, সেটা এমনিতেই পায় না, আমাদের তো এমনিতেই দেখতে পায় না। এ আবার নতুন কি? এসব বাদ দাও। হ্যাঁ সেটাই ভালো। তোমাকে একটা কথা বলতে আসলাম। এখন খবর আছে। কি? আজ রাতে আমার মা বাবা তোমাদের বাড়িতে আসবে, তোমার মায়ের সাথে কথা বলবে তোমার আমার বিয়ের ব্যাপারে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আসতে বলবা। আমি মাকে বলে রাজি করাবো। রাতে অপেক্ষা করব তোমাদের জন্য। মিজানের কথায় মরিয়ম পরি হাসি মুখে চলে গেল। কথা মতো সেই রাতে মরিয়ম ওর মা বাবাকে নিয়ে মিজানদের বাড়িতে আসলো। মিজানদের বাড়িতে এসে মরিয়মের বাবা মিজানের মাকে বললেন, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনারা জিনজাতি হয়েও আমাদের বাড়িতে আসছেন, এতে আমি খুশি হয়েছি। আমরা তো গরিব, আপনাদের ভালো জায়গায় বসতে দিতে পারলাম না, হয়তো ভালো কিছু খাওয়াতেও পারবো না। মরিয়মের বাবা বলল, আমরা কখনো গরিব ধনী দেখি না, দেখি মন। আমার মেয়ে মরিয়ম আপনার ছেলেকে পছন্দ করে বিয়ে করতে চায়। শুরুতে কথাটা শুনে মেনে না নিলেও পরে মেয়ের জোরাজুরিতে রাজি হতে বাধ্য হলাম। আপনি যদি রাজি থাকেন তো 2-1 দিনের মধ্যে ওদের বিয়েটা দিতে চাই। মিজানের মা বলল, ওকে তবে তাই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। ওদের বিয়ের পর মরিয়ম আমার বাড়িতে থাকবে। হ্যাঁ মাঝে মাঝে আপনাদের কাছে যাবে, থাকবে আবার আসবে। আর দ্বিতীয়ত কথা হলো, আমার ছেলে মিজানও ও কখনো জিনদের রাজ্যে গিয়ে বসবাস করবে না। মিজান আপনাদের কাছে যাবে, ঘুরবে ফিরবে, কয়দিন থাকবে আবার চলে আসবে। ওকে কখনো জোর করে বা জোরাজুরি করে আটকে রাখতে পারবেন না। মরিয়মের বাবা বলল, আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে। কিন্তু আমার একটা কথা আছে, আপনারা মানুষ জাতি, আমরা জিন জাতি। ওদের বিয়ের পর মানুষের দ্বারা যদি মরিয়মের কোনো সমস্যা বা ক্ষতি হয় তাহলে কিন্তু আমি তাকে ছাড়ব না। ঠিক আছে তাই করবেন। আমি মরিয়মকে আমার মেয়ের মতো করে দেখে রাখব। তাহলে আগামী পরশুদিন মিজান ও মরিয়মের বিয়ে হবে। ঠিক আছে তাই হবে। এভাবে মিজানের মা ও মরিয়ম পরীর মা বাবার সাথে কথা হয়। মিজানের মা ওদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। ওগুলো মরিয়মের মা বাবা ও মরিয়ম ওরা খেয়ে কিছুক্ষণ পর চলে যান। 2 দিন পর মিজান ও মরিয়ম পরীর বিয়ে। এসব ভাবতে ভাবতে মিজান ঘুমিয়ে পড়ল। এদিকে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর একটা চিৎকারের আওয়াজ পেয়ে মিজানের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে মিজান তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে ওর ঘরের পিছনে গিয়ে দেখল সুমি সেখানে জ্ঞান হারিয়ে পড়ে আছেন। এদিকে মিজানের মাও চিৎকার শুনে সেখানে এসে দেখেন সুমি জ্ঞান হারিয়ে পড়ে আছেন। মিজান ও মিজানের মা দুজনে ধরাধরি করে সুমিকে ঘরে নিয়ে গিয়ে সুমির জ্ঞান ফেরান। জ্ঞান ফিরতেই সুমি বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে আসবো না, ছেড়ে দাও। সুমির এমন আচরণে মিজানের মা বললেন, সুমি, এই সুমি, আরে কি বলছিস এসব? মিজানের মায়ের কথায় সুমির হুঁশ আসে। মিজানের মা তখন বললেন,
সুমি, তুই এই রাতের বেলা মিজানের রুমের পেছনে কি করিস? কি করছিলি? আর তুই চিৎকার দিয়ে জ্ঞান হারালি কেন? খালা, তুমি তো জানো আমি তোমার ছেলে মিজানকে পছন্দ করি, বিয়ে করতে চাই। আমার মিজানকে দেখতে অনেক ইচ্ছে করছিল, তাই মিজানের রুমের পিছনে এসে লুকিয়ে লুকিয়ে মিজানকে দেখার চেষ্টা করছিলাম। তখন আমার পেছন থেকে একটা আওয়াজ আসে, মেয়েলি কণ্ঠে কেউ একজন বলে উঠছে, তুই এখানে কেন? তোকে আজ এমন শিক্ষা দেব আর কখনো এখানে আসবি না। আওয়াজটা শুনে আমি পেছনে তাকাতে দেখলাম খুব ভয়ঙ্কর একটা মেয়ে। ওটাকে মেয়ে বললে ভুল হবে, ওটা মনে হয় একটা ডাইনি। বাবা, কি ভয়ানক! আমি ওর দিকে তাকাতে ও এসে আমার গলা চেপে ধরে, তাই তো ভয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। সুমির মুখে এসব কথা শুনে তো মিজান ও মিজানের মা বুঝে যান এটা মরিয়মপুরীর কাজ। ও সুমিকে ভয় দেখিয়েছে। সুমিকে কিছু বুঝতে না দিয়ে মিজানের মা বললেন, তুই হয়তো ভয় পেয়েছিস, চল আমার সাথে চল, তোকে বাড়িতে রেখে আসি। আজকের পর রাত বিরাতে বাইরে আসবি না। এই বলে মিজানের মা সুমিকে নিয়ে ওর বাড়িতে গেল। এদিকে মিজান রুমে এসে আবারও ঘুমিয়ে পড়ল। এভাবে কেটে গেল আরও একটা দিন। পরের দিন রাতে খাবার শেষে মিজান ঘুমিয়েছিলেন। হঠাৎ মিজানের ঘুম ভেঙে যায় মরিয়মপুরীর কথায়। পরীর কথায় ঘুম ভেঙে মিজান দেখেন সে তার রুমে নেই, সে অন্য কোথাও চলে আসছেন। আশপাশে এদিক সেদিক তাকিয়ে মিজান বললেন, মরিয়ম, কোথায় আমি? আমাকে তোমার রাজ্যে নিয়ে আসছো কেন? হ্যাঁ। মিজান বলল, কেন? তো কি করব? কালকে আমাদের বিয়ে, আমরা ঘোরাঘুরি করবো না বুঝি? তুমি তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছ। তো কি করব? রাতের বেলা কোথায় ঘুরতে যাব? কেন, আমার সাথে আসবা। এই যে তোমাকে আমার কাছে নিয়ে আসলাম, দেখো জায়গাটা কত সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর, সুন্দর জায়গা। সুন্দর মুহূর্তে প্রিয় মানুষের পাশে বসে থাকার অনুভূতি অন্যরকম, তাই না? হ্যাঁ। মিজান, দেখো কারা আসছে, ওরা আমার বান্ধবী পরী, তোমাকে দেখতে আসছে। মরিয়ম পরীর কথা শেষ হতে না হতে ওর বান্ধবী দুজন এসে মিজানের সাথে পরিচিত হয়ে কথা বললেন। ওই পরী দুজন কথা বলে চলে যাবার পর মরিয়ম মিজানকে বললেন, মিজান আমার সাথে আসো, তোমাকে একটা জিনিস দেখাই। এই বলে মিজানের হাত ধরে মরিয়ম চলে গেলেন তার প্রাসাদের কাছে। ওখানে যেতে মিজান তো অবাক, হা হয়ে সামনের দিকে দাঁড়িয়ে আছে। এই দেখে মরিয়ম বলল, মিজান, কি হলো? কি দেখছো? এত সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে কত সুন্দর সাজানো। এখানে কি হবে? কেন এভাবে সাজিয়েছ? কেন? কাল তোমার আমার বিয়ে, তাই তো এমন করে সাজিয়েছি, বুঝলা? সত্যি খুব সুন্দর লাগছে। আচ্ছা, এবার চলো তোমাকে বাড়িতে রেখে আসি, কাল বিয়ের সময় দেখা হবে। ঠিক আছে, চলো। মিজানের কথায় মরিয়ম পরী মিজানকে তার বাড়ি রেখে গেলেন। বাড়িতে রেখে যাবার পর মিজান ওর মায়ের সাথে কথা বলতে লাগলো। কাল মিজান ও মরিয়ম পরীর বিয়ে, তাই মিজান ওর মাকে বলল, মা, কাল তো আমাদের বিয়ে, সেই বিষয়ে তোমাকে কিছু বলতে চাই। মা, মরিয়ম তোমার কাছে অনুমতি চাইছে। মরিয়ম বলল, আমাদের বিয়েটা যেন আমাদের বাড়িতে না হয়ে জিন্দের রাজ্যে হয়। কেন? এখানে হলে কি সমস্যা? সমস্যা বলতে, পরীর আমার বিয়ে, এটা তো কেউ জানে না। এখন আমাদের বাড়িতে বিয়ে হলে তো কেউ না কেউ জেনে ফেলবে, তাই ওখানে বিয়েটা হওয়া ভালো। তাই বলে আমি আমার একটা মাত্র ছেলের বিয়েতে থাকবো না? তুমি থাকবে না কে বলল? মরিয়ম বলেছে তোমাকে আর আমাকে ওদের জিন্দের রাজ্যে নিয়ে যাবে, বিয়ে শেষ হলে আবার রেখে যাবে। কি বলিস? সত্যি? আমার তো ভয় করছে, জিন্দের রাজ্যে কেমন যে হয় আমি তো জানি না। ভয় পেও না মা, আমি তো দেখেছি, খুব সুন্দর, তোমার অনেক ভালো লাগবে, ভয়ের কিছুই নেই, ওখানে কেউ তোমার কিচ্ছু করবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাব। মিজানের মা রাজি হওয়ায় সেই রাতে মিজান ও মিজানের মা রেডি হয়ে অপেক্ষা করতে লাগলেন। এদিকে মরিয়ম পরী ওদের কাছে এসে কিছুক্ষণের মধ্যে তাদের দুজনকে জিন্দের রাজ্যে নিয়ে গেল। জিন্দের রাজ্যে মিজানের মা প্রথমবার গেলেন। উনি গিয়ে তো এত সুন্দর জায়গা দেখে পুরোই অবাক। সারাদিনে খুব সুন্দর করে সাজানো, বিয়ে উপলক্ষে অনেক জিনও এসেছে মরিয়মদের বাড়িতে। মিজান ও মিজানের মা মরিয়মের প্রাসাদে যাবার পর তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সেখানে যাবার কিছুক্ষণ পর মিজান ও মরিয়ম পরীর বিয়ে হয়। বিয়ে শেষে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে। খাবার শেষে মরিয়ম পরীর মা বাবা মিজানের মাকে বলেন, মরিয়ম আমার বড় আদরের মেয়ে, আমি ওর কোনো কথা ফেলতে পারি না, তাই নিয়ম ভঙ্গ করে আমি মানুষের সাথে আমার মেয়ের বিয়ে দিলাম। আমার মেয়ের যেন মানুষের দ্বারা কোনো ক্ষতি না হয়, সেই দিকে খেয়াল রাখবেন। পরীর বাবার এমন কথায় মিজানের মা পরীর মা বাবাকে শান্ত করে বললেন, আপনারা কোনো চিন্তা করবেন না, মরিয়ম আজ থেকে আমার মেয়ে, আমি ওকে দেখে রাখবো, মানুষের দ্বারা ওর যেন কোনো ক্ষতি না হয় সেই দিকে খেয়াল রাখবো। মরিয়মের বাবা বলল, তাই যেন হয়। আচ্ছা, আপনারা একটা কাজ করুন, ওই যে ওখানে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন, আপনি মিজান ও মরিয়ম গিয়ে ওখানে বসে পড়ুন। ওখানে বসলে আপনাদের কিছু বলতে হবে না, ঘোড়ার গাড়ি আপনি চলতে থাকবে। আপনারা জিন্দের রাজ্যে এসেছেন, একটু ঘোরাফেরা করুন। ওই ঘোড়ার গাড়ি আপনাদের নিয়ে সুন্দর সুন্দর জায়গায় ঘুরবে। ঘুরতে ঘুরতে এক ফাঁকে আপনাদের ঘুম চলে আসবে, ঘুমিয়ে পড়বেন। যখন আপনাদের ঘুম ভেঙে যাবে তখন আপনারা দেখবেন আপনাদের বাড়িতে রুমে শুয়ে আছেন। মরিয়ম তো আপনাদের সাথে আছে, চিন্তা নেই। আর আমরা আমাদের মেয়েকে মাঝে মধ্যে গিয়ে দেখে আসব। এখন যান, ঘোড়ার গাড়িতে উঠে বসুন। মরিয়মের বাবার কথায় মিজান, মিজানের মা ও মরিয়ম পরী ঘোড়ার গাড়িতে উঠে বসলো। ঘোড়ার গাড়িতে উঠে বসে মিজান ও ওর মা খেয়াল করলো অটোমেটিক ঘোড়াগুলো চলতে লাগলো। ওদেরকে কেউ চালাচ্ছে না, ঘোড়াগুলো নিশ্চয়ই জিন হবে। যাই হোক, গাড়িতে ওঠার পর সেই ঘোড়ার গাড়িটা মিজান ও মিজানের মাকে নিয়ে খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে থাকে।
মিজানের মা ও মিজান দেখেন খুব সুন্দর ফুলের বাগান, রাস্তাঘাট, নদী সবগুলো রূপকথার মতো। এসব দেখতে দেখতে মিজান ও ওর মা দুজনে হঠাৎ ঘুমিয়ে পড়ে। ওদের দুজনে ঘুম ভেঙে যায় মরিয়ম পরীর ডাকে। ঘুম ভাঙতে দুজন দেখেন বাড়িতে চলে এসেছেন। তো বাড়িতে আসার পর মিজানের মা মিজানকে বললেন, বাবা তাহলে তোরা কথা বল, আমি আমার রুমে গেলাম। এই বলে মিজানের মা তার রুমে চলে গেল। এদিকে মরিয়ম পরী ও মিজান দুজনেই কথা বলতে লাগলো। মরিয়ম পরী ও মিজানের বিয়ে হলো, এতে দুজনেই বেশ খুশি। পছন্দ ও ভালোবাসার মানুষের সাথে বিয়ে হলে কেই বা না খুশি হয় বলেন। মিজানের সাথে মরিয়ম অদৃশ্যভাবে সংসার করতে থাকে, মানে মিজান ও মিজানের মা ছাড়া মরিয়মকে কেউ দেখতে পান না। তো এভাবে একদিন দুদিন এভাবে 7 দিন কেটে যায়। 7 দিন পর একদিন মিজানের চাচি মিজানের মাকে বলল, আচ্ছা মিজানের মা, তুমি আর মিজান ছাড়া কি তোমাদের বাড়িতে আর কেউ থাকে? না, আমি আর মিজান ছাড়া তো কেউ থাকে না। কেন হঠাৎ এই কথা বলছেন? না মানে কিছুদিন ধরে মাঝে মধ্যে আওয়াজ শুনি, তুমি কার সাথে জানি কথা বলো, গল্প করো। কই, হয়তো মিজানের সাথে কথা বলি, সেটাই শুনছেন। কি জানি, আমি তো আর দেখতে আসি না, আওয়াজ শুনি তাই বললাম। এই বলে মিজানের চাচি চলে গেলেন। উনি চলে যাবার পর মিজানের মা একটু চিন্তিত হয়ে পড়লেন। মাকে চিন্তিত দেখে মরিয়ম বললেন, মা কি হয়েছে, আপনাকে চিন্তিত দেখাচ্ছে যে? আর বলো না বৌমা, আমার যা মানে মিজানের চাচি একটু আগে আমাদের বলল আমাদের বাড়ি থেকে নাকি কথার আওয়াজ পান। আমি যে তোমার সাথে কথা বলি, গল্প করি, এটা নাকি শুনতে পারছেন। উনি তো সঠিকভাবে না জেনে কথাটা বলেছেন। আপনি কোনো চিন্তা করবেন না, উনি যতই আওয়াজ শুনুক, আমাকে না দেখলেই হলো। আমি তো সবসময় অদৃশ্য হয়ে থাকি, তাই না? হ্যাঁ তা তো থাকো, তবুও বলছি একটু সাবধানে থাকবা মা, ঠিক আছে? ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না, চলুন এখন আপনার খাবার দিচ্ছি। এই বলে মিজানের মা ও মরিয়ম পরী খাবার খেতে লাগলো। এদিকে এই ঘটনার পর মিজানের চাচির সন্দেহ থেকে যায়। মিজানের চাচি মিজানের মা ও মিজানকে ফলো করতে থাকে, আর রাত হলে লুকিয়ে কিছু শোনার চেষ্টা করে। এভাবে কেটে যায় 3টা দিন। 3 দিন পর এক রাতে মিজানের চাচা চাচি দুজনে মিলে মিজানদের ঘরের পিছনে এসে লুকিয়ে দেখার চেষ্টা করে আসলে মিজান ও তার মা কার সাথে কথা বলে। এটা দেখার আশায় ওরা চুপ করে লুকিয়ে আছে। এদিকে মিজান ও তার মা সব সময়ের মতো মরিয়ম পরীর সাথে কথা বলে। এই দৃশ্য দেখে মিজানের চাচি বলল, এই দেখো মিজান আর ওর মা কার দিকে যেন তাকিয়ে কথা বলছে। আরে তাই তো, কিন্তু ওরা কার সাথে কথা বলে? কাউকে তো দেখছি না, কোনো ভূত আছে নাকি? মিজানের চাচি বলল, হতে পারে। আরে কি বলো, পাগল টাগল হলে নাকি? ওরা ভূতের সাথে কথা বলবে কেমনে? চাচি বলল, আসো বাড়িতে গিয়ে বলছি। এই বলে মিজানের চাচি ও চাচা রুমে গেলেন। রুমে গিয়ে মিজানের চাচি বললেন, শোনো, আমার কেমন জানি সন্দেহ হয়। আমার মনে হয় ওরা দুজন ছাড়া ওদের সাথে কে জানি থাকে, কিন্তু কে থাকে সেটা জানতে হবে। মিজানের চাচা বলল, এসব জেনে আমাদের কি লাভ বলো তো? বাদ দাও না, আমি এই ব্যাপারটা জেনেই ছাড়বো। মনে নাই, ওই মিজানের জন্যই আমার ছেলে এখন জেলে। ওদের তো আমি এত সহজে ছাড়বো না। মিজানের চাচা বলল, তো কি করবা এখন? কি করবো বুঝো না? কালকেই তুমি কোনো তান্ত্রিক বা কবিরাজের বাড়িতে যাবা। ওখানে গেলে ওরাই বলে দিবে মিজানদের বাড়িতে কে আছে। তাই নাকি? আমার তো এসব বিশ্বাস হয় না। তবুও তুমি যখন বলছো, ঠিক আছে যাবো কালকে কবিরাজের বাড়িতে। মিজানের চাচা ও চাচি মিলে শয়তানি বুদ্ধি করছে। এদিকে মরিয়ম পরী মিজান ও মিজানের মাকে কাছে ডেকে বলল, মিজান, ভেবেছিলাম তোমার সাথে সুখে সংসার করব, ভাবছিলাম কেউ আমার ব্যাপারে জানবে না, কিন্তু এখন তো ভয় হচ্ছে, কারণ তোমার চাচা চাচি সন্দেহ করছে। একটু আগেও ওরা তোমার রুমের পেছনে লুকিয়ে লুকিয়ে তোমাদের কথা শুনছিল, কিন্তু ওরা খুব চালাক, চুপ করে তো বসে থাকবে না। কি কি বলো? তাহলে এখন উপায় কি? মিজানের মা বলল, বৌমা এখন তাহলে কি উপায়, কি করবা তুমি বলো? কাল চাচির সাথে কথা বলবেন, চাচিকে বলবেন আগে মিজানের সাথে যে পরী থাকতো সেই পরী মাঝে মধ্যে এসে কথা বলে, কিন্তু ওদের বলবেন না আমরা বিয়ে করেছি। আর ওনাকে অনুরোধ করবেন এসব ব্যাপারে যেন কাউকে কিছু না বলে। আচ্ছা ঠিক আছে মা। এই বলে ওরা ঘুমিয়ে পড়ল। এদিকে পরের দিন পরীর কথা মতো মিজানের মা মিজানের চাচির সাথে দেখা করলেন। দেখা হতে মিজানের মা মিজানের চাচিকে বললেন, আপনাকে কিছু কথা বলার ছিল। কি কথা বলবো মিজানের মা, বলো। আমার পরিবারের বিষয়ে আপনাকে কিছু কথা বলতে চাই, কথাটা আমি বিশ্বাস করে বলবো, কাউকে আবার বলবেন না, কেমন? ঠিক আছে বলো। দেখেন, আমি আমাদের একটা বিষয়ে মিথ্যা কথা বলেছিলাম। আপনারা তো জানেন অনেক আগে থেকে মিজানের সাথে একটা পরী থাকে। পরীটা মিজানকে ভর করে নানা রকম সমস্যা করে। হ্যাঁ সেটা তো জানি, তা এই কথাগুলো আমাকে বলছো কেন? মিজানের সাথে থাকা পরীটা আমাদের সামনে আসে, আমি পরীটাকে দেখি আর কথা বলি। আমি আর মিজান ছাড়া ওকে কেউ দেখতে পারে না, তাই আপনি মাঝে মাঝে কথার আওয়াজ শোনেন। আপনাকে সবটা খুলে বললাম, আপনি দয়া করে কাউকে বলবেন না, আর কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে যাবেন না। আচ্ছা, আমি যে কবিরাজের বাড়ি যাব এটা তোমাকে কে বলল? ওই পরীটা আমাকে কাল রাতে বলেছে। পরীটা বলল আপনি নাকি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শোনেন, ফলো করেন। কি তাই নাকি? আচ্ছা, এখন তো আমাকে সব বলে দিলে, এখন তাহলে আর কবিরাজের বাড়িতে যাব না। তুমি কোনো চিন্তা করো না, যাও এখন বাড়িতে যাও। মিজানের মায়ের কথায় মিজানের চাচি মত দিলেন, রাজি হলেন। এই দেখে মিজানের মা খুশি মনে বাড়িতে চলে আসলেন। এই ঘটনার পর মিজান ও মিজানের মা ভাবলেন মিজানের চাচি মনে হয় কিছু করবে না, কিন্তু না। এই ঘটনার 3 দিন পর এক রাতে মিজানের চাচি মিজানের চাচাকে সব ঘটনা খুলে বললেন। মিজানের চাচি ওর চাচাকে বললেন,
এই শোনো, মিজান ও তার মায়ের কাছে যে পড়ি আসে, ব্যাপারটা কেমন সন্দেহজনক না? এতে সন্দেহের কি আছে? আমরা যা সন্দেহ করেছিলাম সেটা তো ঠিকই হলো। মিজানের মা তো তোমাকে সবকিছু সত্যি করে খুলেই বলল, তাহলে এখন আর কবিরাজের কাছে যেতে হবে না। মিজানের চাচি বলল, না না, এত সহজে তো আমাকে সব খুলে বলার কথা না, তবুও একটু সন্দেহ থেকে যায়। তুমি একটা কাজ করো, কালকে গোপনে একটা কবিরাজের কাছে যাবা আর আমাদের বাড়িতে নিয়ে আসবা, সাবধানে যেন কেউ না বুঝে। মিজানের চাচির কথায় ওর চাচা রাজি হলেন আর পরের দিন রাতে কথা মতো একজন কবিরাজকে গোপনে তাদের বাড়িতে নিয়ে আসলেন। কবিরাজ নিয়ে এসে মিজানের চাচি কবিরাজকে বললেন, কবিরাজ সাহেব, এই যে দেখেন আমাদের বাড়ির পাশে এই যে এই বাড়িটা, এটা মিজানদের বাড়ি। এই বাড়িতে ওদের কাছে নাকি একটা পরী আসে, আপনি দেখে বলুন তো আসলে ঘটনা কি? মিজানের চাচির মুখে কথাটা শুনে সেই কবিরাজ মিজানদের বাড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মিজানের চাচা ও চাচিকে বললেন, হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, ওই বাড়িতে মিজান ও মিজানের মা ছাড়া একটা পরী বসবাস করে, কিন্তু আপনাদের মিজানের মা যেটা বলেছে ওটা পুরোটাই মিথ্যা বলেছে। মিজানের চাচা বলল, মানে কি মিথ্যা বলেছে? খুলে বলুন তো। ওদের বাড়িতে ওই পরীটা এসে আবার চলে যায় না। আসল সত্য ঘটনা হলো ওই পরীটা মিজানের বউ। এই পরীর সাথে কিছুদিন আগে মিজানের বিয়ে হয়েছে। কি? পরীর সাথে মানুষের বিয়ে? মিজান একটা পরীকে বিয়ে করেছে, কথাটা বলে উঠলেন মিজানের চাচা ও চাচি। হ্যাঁ, বিশ্বাস করার মতো না হলেও এটাই সত্যি। ওই পরীটার নাম মরিয়ম। মিজানের চাচি বলল, দেখেছ, আমি এমনি এমনি ওদেরকে সন্দেহ করি না, তাহলে গোপনে গোপনে এটা চলছে? মিজানের চাচা বলল, বিষয়টা জেনে বেশ অবাক হলাম, কিন্তু এতে আমাদের কি করার? কি করব আমরা? কিচ্ছু করার নেই মানে? আমাদের সংসারে অশান্তি শুরু করে ওরা সুখে থাকবে তা হতে পারে না। মিজানের জন্য আমার ছেলে জেলে পচে মরছে, আমি তো ওদের সুখে থাকতে দিব না। কবিরাজ সাহেব, কত টাকা লাগবে আপনার বলেন? যত টাকা লাগে দিব, বিনিময়ে ওই পরীর ব্যবস্থা করুন। হয় ওকে মেরে ফেলুন, নয়তো বোতলবন্দি করুন। কি বলেন? এসব ভেবে বলছেন তো? মিজানের চাচি বলল, হ্যাঁ ভেবেই বলছি, আপনাকে যা যা বলবো তাই তাই করবেন, বিনিময়ে পাবেন টাকা, অনেক টাকা। মিজানের চাচির মুখে কথাটা শুনে কবিরাজ বলল, দেখুন আমি কবিরাজি করাটাই আমার পেশা। আপনি টাকা দিবেন, আমি কাজ করে দিব। তারপরও বলি, আমি আজকে রাতে চলে যাই, কালকে আবার আসবো। আজকে রাতটা ভালো করে ভাবুন কি করবেন। এই কথাটা বলে কবিরাজ সে রাতের মতো চলে গেলেন। মিজানের চাচা ও চাচি মিলে কবিরাজ নিয়ে আসছে। ওদিকে মরিয়মপুরী জানবে না তা কি হয়? মরিয়মপুরী ঠিকই বুঝে গেল। বুঝে গিয়ে মরিয়মপুরী সে রাতে কবিরাজ চলে যাবার পর মরিয়মপুরী মিজানের চাচা ও চাচির সামনে সশরীরে চলে আসে। পরীকে হঠাৎ দেখে তো মিজানের চাচা ও চাচি একজন আরেকজনের কাছাকাছি চেপে ভয়ে কাঁপতে থাকে। এদিকে মরিয়মপুরী ওদের সামনে এসে বলল, আমি আমার পরিচয়টা দিয়ে নিই, আমি মরিয়মপুরী, মিজানের বিয়ে করাবো। আমি আপনাদের সামনে আসতাম না, কিন্তু আপনারা আসতে বাধ্য করলেন। আপনারা কেন জেদের বসে কবিরাজ নিয়ে আসছেন? কেন আমার ও মিজানের সুখের সংসার নষ্ট করার প্ল্যান করছেন? মিজানের চাচি বলে, দেখুন আমরা কিচ্ছু করিনি, কিছু জানি না। কবিরাজ তো আমাদের আত্মীয় হন, বেড়াতে আসছেন। চাচির মুখে কথাটা শুনে মরিয়মপুরী বলল, চাচির গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললেন, এই যে এখন থাপ্পড় দিলাম, এরপর তুলে আছাড় দিব। এরপর আমার ও মিজানের পেছনে লাগতে আসবেন না। আর হ্যাঁ, আমি মিজানের বউ, এই কথাটা যেন গ্রামের কেউ না জানে, জানলে মেরে ফেলবো। এই কথাটা বলে মরিয়মপুরী সেখান থেকে চলে গেল। একটা পরীর সামনাসামনি আসছে, থাপ্পড় দিয়ে সাবধান করে গেল। কি ভাবছেন এতে মিজানের চাচা চাচি ভয় পেয়েছে? না, ভুল ভাবছেন। উল্টো মরিয়মপুরীর ওপর আরও রেগে গিয়ে পরের দিনই ওই কবিরাজকে নিয়ে আসলেন। কবিরাজ আসতেই মিজানের চাচি বললেন, কবিরাজ সাহেব, ভেবেছিলাম ওই পরীর কম ক্ষতি করব, কিন্তু ও আমাকে কাল থাপ্পড় দেওয়ায় আমার রাগ আরও বেড়ে গেছে। আপনি ওকে ধরে মেরে ফেলুন। কবিরাজ বলল, কথাটা কি ভেবে বলছেন? চাচি বলল, ভাবাভাবির সময় নেই, কত টাকা লাগবে আপনার? কাজ শুরু করুন আজকে। না, আজ না, কাল অমাবস্যার রাত, কালকেই উপযুক্ত সময়। কালকে রাতে আপনাদের কাজ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে তাই করুন। কালকে করবেন ভালো কথা, আজ রাতে মরিয়মপুরী যদি আবারও এসে আমাদের মারে, কোনো ক্ষতি করে, আমার শরীর ও রুম বন্ধ করে দিয়ে যান। মিজানের চাচির কথায় কবিরাজ রুমটা আর তাদের শরীর বন্ধ করে দিয়ে চলে গেল। এই ঘটনার পরের দিন সকালে কবিরাজ লুকিয়ে বাইরে মিজানের সাথে দেখা করলেন। মিজানের সাথে দেখা হতে কবিরাজ বলল, মিজান, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা বলেন? মিজান, তুমি তো আমাকে চেনো, আমি কবিরাজি করি। তোমার বাবা যখন বেঁচে ছিল তখন ওনার সাথে আমার সম্পর্ক ভালো ছিল, তাই তোমাকে কথাটা জানাতে আসলাম। তোমার চাচা আর চাচি মিলে আমাকে নিয়ে আসছে তোমার বউ মরিয়মকে মেরে ফেলতে। কি? সত্যি? কি বলেন এসব? যা বলছি সত্যি বলছি। দেখো বাবা, তুমি ভালো ছেলে, আর মরিয়মপুরীও ভালো, আমি খোঁজ নিয়ে দেখেছি। আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক। কবিরাজ চাচা, তাহলে আমি কি করবো আপনি বলেন? মরিয়মপুরীকে নিয়ে দূরে কোথাও চলে যাও। দূরে গিয়েও কোনো লাভ যে হবে তা না। তোমার চাচা চাচি অন্য কোনো কবিরাজের কাছে যাবে, তখন কি হবে? তাহলে উপায়? আমার প্রতি তোমার বিশ্বাস থাকলে আমি তোমাকে আর মরিয়মপুরীকে কিছু কাজ করে দিতে চাই। এতে কি হবে? তোমার চাচা চাচি যার কাছে যাক না কেন, কবিরাজ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, তবে তাই করুন। ঠিক আছে বাবা, তুমি তাহলে বাড়িতে যাও, আর তোমার বউ মরিয়মপুরীকে আমার সাথে কথা বলে দিও। আমি আজ রাতে লুকিয়ে গোপনে তোমাদের বাড়িতে গিয়ে কাজটা করে দিয়ে আসবো। তারপর তোমার চাচা চাচির কাছে গিয়ে মিথ্যা বলবো, ওদের বলবো কাজ হয়ে গেছে, কেমন? কিন্তু এই কাজের জন্য আমাকে কিছু টাকা দিতে হবে বাবা।
এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনাকে অনেক ধন্যবাদ চাচা, আমাকে সব খুলে বলার জন্য আর সাহায্য করার জন্য। এই কথাটা বলে মিজান বাড়িতে চলে গেলেন আর মরিয়ম পরী ও ওর মাকে সব ঘটনা খুলে বলল। যাই হোক, দিনটা সেভাবেই কেটে গেল। আর কথা মতো রাতের বেলা কবিরাজ মিজানদের বাড়িতে আসলো। মিজানের বাড়িতে যাওয়ার পর কবিরাজ মিজান ও মিজানের মাকে বললেন, বাবা মিজান, আমি আমার সব কাজ রেডি করে রেখেছি তোমার মা আর পরীর জন্য। এই যে দেখো কালো সুতা, এটা তোমাদের হাতে বা কোমরে বাঁধো, কেউ যেন দেখে না ফেলে, জামার নিচে যেন থাকে। আর তোমাদের খাওয়ানোর জন্য এই গাছের শিকড়টুকু নিয়ে আসছি। এটা খেলে কি হবে, তোমার চাচা চাচি অন্য যে কবিরাজ বা তান্ত্রিকের কাছে যাক, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কালো জাদু করতে পারবে না। আরেকটা কথা। কি কথা চাচা? তোমার বউ মানে পরী তো নিশ্চয়ই এখানে অদৃশ্য হয়ে আছে, ওকে দৃশ্যমান হতে বলো, আমার সামনে আসতে বলো, আমি কথা বলবো ওর সাথে। কবিরাজের কথায় মিজান পরীকে বলল। মরিয়ম পরী কবিরাজের সামনে আসে। মরিয়ম সামনে আসতেই কবিরাজ বললেন, মরিয়ম পরী, তুমি পরী, তোমাকে মেয়ের মতো করে বলছি। মিজানের চাচা চাচি কিন্তু তোমার বড় ক্ষতি করতে চায়, তাই সাবধানে থেকো। আমার হাতে বেশি সময় নেই, তোমরা এই কালো সুতাগুলো হাতে বেঁধে নাও। কবিরাজের কথায় মিজান ও তার মা হাতে কালো সুতাগুলো বেঁধে নিলেন আর খাওয়ার জন্য গাছের শিকড়টা খেতে বললেন। কি আর করার, বাঁচতে হলে এটাই করতে হবে। তাই মিজান ও তার মা একটু একটু করে গাছের শিকড়টুকু চিবিয়ে খেলেন। এদিকে মরিয়ম পরীর কালো সুতাটা পড়তেই আর গাছের শিকড়টা খেতে ইচ্ছা না হলেও মনের বিরুদ্ধে গিয়ে আর মিজানের কথায় সুতোটা হাতে পড়ে নেয় আর গাছের শিকড়টুকু খেয়ে ফেলেন। সুতো আর গাছের শিকড়টা খাবার পর কবিরাজ বলেন, এখন আর কোনো ভয় নেই, কাজ হয়ে গেছে। আমি তোমার চাচা চাচির কাছে যাই। বাবা মিজান, কালকে আমার সাথে দেখা করো, কিছু টাকা পয়সা দিও। এই বলে কবিরাজ সেখান থেকে চলে যান। গল্পের মোড় এখান থেকে ঘুরতে চলেছে। আপনারা যারা এই কবিরাজকে ভালো ভেবেছেন তারা ভুল করেছেন, কারণ কবিরাজ মিজানের বাড়িতে মিজানের উপকার করতে আসেনি। এটা ছিল কবিরাজের চালাকি, এটাই ছিল প্ল্যান। মিজানের মা ও মরিয়ম পরীর হাতে কালো সুতো বাঁধার কারণে মিজান ও মিজানের মায়ের কিছু না হলেও মরিয়ম পরী এতে ফেসে যায়। ওটা সাধারণ কোনো সুতা ছিল না। ওই সুতোটা হাতে পড়ে মরিয়ম পরী দুর্বল হয়ে পড়েন আর এই সুযোগে কবিরাজ মরিয়ম পরীকে বন্দি করে ফেলে। অপরদিকে কবিরাজ মিজান ও মিজানের মাকে যে গাছের শিকড় খাইয়েছিল সেটাতে ছিল ঘুমের ঔষধ মেশানো একটা শিকড়। ওটাতে ঔষধ মেশানো ছিল। ঔষধ মেশানো শিকড় খাবার পর কিছুক্ষণের মধ্যে মিজান ও মিজানের মা গভীর ঘুমে ঘুমিয়ে পড়েন। সে রাতে মিজান ও মিজানের মায়ের ঘুম না ভাঙলেও পরের দিনের বেলা তাদের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই মিজান তাড়াহুড়ো করে ওঠে, মরিয়মকে ডাকতে থাকেন, কিন্তু মিজানের ডাকে মরিয়ম পরী কোনো সাড়া দেন না। এই দেখে মিজান ও মিজানের মা আশপাশ খুঁজে দেখেন, কিন্তু মরিয়ম পরী কোথাও নেই। এমন অবস্থায় মিজানের আর বুঝতে দেরি হয় না মরিয়ম পরীর কোনো না কোনো বিপদ হয়েছে। এইভাবে মিজান এক দৌড়ে ওর চাচার বাড়িতে যায়। সেখানে গিয়ে মিজান বলে, চাচা চাচি, আমি মরিয়মকে খুঁজে পাচ্ছি না। আমি জানি আপনারা কবিরাজ নিয়ে এসে কিছু করেছেন। চাচি, দয়া করে বলুন না কি করেছেন, আপনাদের পায়ে পড়ি। মিজানের চাচি বলল, আরে শোনা বাবা, কষ্ট হচ্ছে, বউকে হারিয়ে কষ্ট হচ্ছে তাই না? তাহলে আমার কেমন লাগে, আমার একমাত্র ছেলে যে জেলে বন্দি, কি জানি কখনো ছাড়া পাবে কিনা। আমরা অশান্তিতে থাকবো, তোরা সুখে থাকবি তা হবে না। চলে যা মিজান, আর মরিয়ম পরীর কথা ভুলে যা, কারণ পরী আর নেই। কবিরাজকে অনেক টাকা দিয়েছি ওকে মেরে ফেলতে। কবিরাজ আমার চোখের সামনে মরিয়ম পরীকে বোতলবন্দি করে নিয়ে গেছে, কি জানি এতক্ষণে মেরে ফেলেছে কিনা। কি, পরীকে বোতলবন্দি করে নিয়ে গেছে? এই কথাটা শুনে মিজান সেই কবিরাজের বাড়ির দিকে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে মিজান কবিরাজের বাড়িতে কবিরাজের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, কবিরাজ চাচা, আমার মরিয়ম কই, ওকে আমার কাছে ফিরিয়ে দিন। এই বলে মিজান কবিরাজের পা জড়িয়ে ধরলেন। এই কি করিস, হাত পা ছাড়, আমার কাছে কি, চলে যায় এখান থেকে। না, যাব না। আমার মরিয়মের কি করেছেন দয়া করে বলুন, ফিরিয়ে দিন আমার বউকে, আমার পরীকে। এই পাগল হলি নাকি, পাছাড় আর কান্না বন্ধ করে এখান থেকে চলে যা। কবিরাজি আমার পেশা, আমি টাকার গোলাম। তোমার চাচা চাচি আমাকে অনেক টাকা দিয়েছে, আমি কাজ করে দিয়েছি। কি করছেন, আমার পরীর সাথে ওকে কি মেরে ফেলেছেন? এই বলে মিজান হাউমাউ করে কাঁদতে লাগলো। এই দেখে কবিরাজ বললেন, এই শোন, কাঁদিস না, তোর মরিয়মকে মারেনি, তবে তুই কখনো মরিয়মকে পাবি না, কারণ ওকে বোতলবন্দি করে এমন একটা জায়গায় রেখেছিস সেটা কখনো কেউ জানতেও পারবে না, কখনো পাবি না। কবিরাজের কথা শুনে মিজান নিজেকে ধরে রাখতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। এদিকে বেশ কিছুক্ষণ পর যখন মিজানের জ্ঞান ফেরে তখন মিজান দেখেন তার বাড়িতে মিজান কবিরাজের বাড়ি থেকে ওর মা ওকে নিয়ে আসছেন। জ্ঞান ফিরে মিজান অনেক কান্না করতে থাকে। কত সুখের সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল। পরীকে মিজান খুব ভালোবাসত, তাই রোজ রোজ মিজান ওর চাচা চাচির কাছে গিয়ে অনুরোধ করত। কবিরাজের কাছে গিয়ে পায়ে পড়ে মরিয়মকে ফিরিয়ে আনার কথা বলতো। মিজানের এমন পাগলামি দেখে কবিরাজ মিজানকে বলেন, মিজান, রোজ রোজ আমার কাছে এসে পাগলামি না করে বাড়িতে যা, কাজ বাজ কর, মরিয়ম পরীকে ভুলে যা, কারণ আমি ওকে বোতলে বন্দি করে সেই বোতলটা নদীতে ফেলে দিয়েছি। এখন তুই বল, ওই বোতলটা ভাসতে ভাসতে কোথায় গেছে কে জানে। কবিরাজের মুখে এসব কথা শুনে মিজান অনেক কান্না করতে থাকে। ভালোবাসার মানুষকে হারিয়ে কে বা ভালো থাকতে পারে বলেন?
যাই হোক, এভাবে মিজানের কষ্টের মাঝে কেটে যায় দিন। কয়েকদিন পর এক রাতে মিজানের কাছে মরিয়ম পরীর বাবা মা চলে আসেন। ওনাদের দেখে মিজান হাউমা করে কেঁদে ওঠেন। মিজানের কান্না দেখে মরিয়মের বাবা বলেন, বাবা মিজান, কেঁদো না, তোমার মতো আমারও অনেক কান্না পাচ্ছে। তুমি হয়তো ভেবেছো এই কয়দিন আমি তোমার কাছে কেন আসিনি, কারণ ওই কবিরাজ তোমার আর তোমার মায়ের শরীর বন্ধ করেছিল ওই কালো সুতা তোমাদের হাতে পরিয়ে। বাবা, আমি পারলাম না মরিয়মকে ওদের হাত থেকে বাঁচাতে। বাবা, আপনি তো জিন, সব খবর তাড়াতাড়ি পেয়ে যান, আপনি বলুন না মরিয়ম কোথায়। মরিয়মের বাবা বলল, দেখো বাবা, আমরা জিন হলেও কবিরাজ যে আমার মেয়েকে বোতলে বন্দি করে কোথায় লুকিয়ে রেখেছে সেটা কোনোভাবে জানতে পারছি না। আর যদি কোনোভাবে জেনেও যাই, আমার মেয়েকে বোতল বন্দি থেকে মুক্ত করতে পারবো না, কোনো জিন পারবে না, সৃষ্টিকর্তা বা কোনো মানুষ ছাড়া। আমি অসহায়, আমার সুখের সংসারটা ওরা শেষ করে দিল। মরিয়মের বাবা বলল, তোমার সংসার ভেঙে আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করে ওরা ভালো আছে ভাবছ? আজ একটু আগে ওই কবিরাজকে ভয়ঙ্করভাবে মেরে ফেলেছি, ওর শরীর টেনে ছিঁড়ে ফেলেছি। আর বাকি রইল তোমার চাচা চাচি, ওদের আমি মারিনি, ওদেরকে মারবো কষ্ট দিয়ে দিয়ে। আমি ওদের দুটো পা অবশ করে দিয়েছি, এখন যতদিন বাঁচবে বিছানায় পড়ে থাকবে। ওদেরকে দেখাশোনা করে সেটাই দেখো। যাই হোক, আমি বাবা এখন চলে যাই, মরিয়মের ব্যাপারে কিছু জানলে তোমাকে বলবো। ভালো থাকবো বাবা। এই কথাটা বলে কান্না ভরা চোখে মরিয়ম পরীর বাবা চলে গেলেন। এদিকে মিজান মরিয়ম পরীর ফেরার আশায় কাটাতে থাকলো দিন। এভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, মরিয়ম পরী আর ফিরে আসে না। এর মাঝে মিজানের বৃদ্ধ মাও মারা যায়। মরিয়ম পরী আর নিজের মাকে হারিয়ে মিজান পাগলের মতো হয়ে যায়, চুল দাড়ি বড় বড় করে পাগলের মতো ঘুরে বেড়ান। এভাবে অপেক্ষা করতে করতে কেটে যায় আরও 40টা বছর। 40 বছরে মিজানের অনেক বয়স হয়ে যায়। গ্রামের মানুষ মিজানকে পাগলা মিজান আর বাচ্চারা পাগলা মিজান দাদু বলে ডাকত। মিজান দাদু কিন্তু পাগল না, সবই বুঝেন, সব করেন, কিন্তু মানুষের সাথে কম কথা বলেন। গ্রামের সব নাতি নাতনিদের সাথে বসে গল্প করেন। এমনই একদিন মিজান দাদুর সাথে গল্প করেন আমাদের এই গল্পের নায়িকা হাবিবা। এই যে এতদিন শুরু থেকে গল্পটা বললেন, এই গল্পটা মিজান দাদু হাবিবাকে বললেন। মিজান দাদুর মুখে কথাগুলো শুনে হাবিবার মনের অজান্তে চোখে পানি চলে আসছে। মিজান দাদুর মুখে কথাগুলো শুনে হাবিবা বললেন, দাদু, তুমি এখনও কি ওই মরিয়ম পরীর অপেক্ষায় থাকো? মিজান বললেন, এখন কি রে, মৃত্যু পর্যন্ত অপেক্ষা করব। সত্যিকারের ভালোবাসাকে ভোলা যায় বল? দাদু, তোমার এমন কষ্টের প্রেম কাহিনী শুনে খুব খারাপ লাগছে, কান্না পাচ্ছে। দাদু, আমার মনে হয় আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো। কি? কিন্তু কিভাবে? তুমি তো জানো দাদু, আমার সাথে একটা জিন থাকে। আমি ওকে কখনো দেখিনি, ও নাকি আমার শরীরে ভর করে, আমি উল্টোপাল্টা বলি, তাই মা বাবা এই আমার গলায় তাবিজ লুকিয়ে দিয়েছে। দাদু, আমি জানি এই তাবিজটা খুলে ফেললে ওই জিনটা আবার আমার কাছে আসবে। ও আমার কাছে আসলে আমি এবার কথা বলবো আর মরিয়ম পরীর কথা জানতে চাইবো। কেমন হবে? কিন্তু মা, এতে তোর প্রবলেম হতে পারে। তোর কাছে জিন আসে, এই জন্য তোর মা বাবা কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়ে এসেছে, এটা তুই খুলিস না। দাদু, তোমার আর মরিয়ম পরীর এই করুণ ইতিহাস, তোমাদের ভালোবাসার কথা শুনে কান্না করে ফেলেছি। তুমি নিজের দিকে তাকিয়ে দেখো, চেহারাটা পাগলের মতো করে ফেলেছ। গ্রামের সবাই তোমাকে পাগলা মিজান বলে, এটা তো জানো। মিজান দাদু বলল, চুপ থাকা মানুষগুলো যে কতটা সুখী হয় তা কেউ জানে না রে। একটা কথা কি জানিস, মরিয়ম পরীকে হারিয়েছি 40টা বছর হলো, কিন্তু বিশ্বাস কর, আমার কাছে মনে হয় কিছুদিন ওর প্রতি আগে যতটা ভালোবাসা ছিল এখনও আছে। আমি যতদিন মারা না যাই ততদিন ওর জন্য অপেক্ষা করব। হাবিবা বলল, দাদু, অনেক কষ্ট পেয়েছ, আর না, আমি তোমার জন্য কিছু একটা করতে পারলে তাতেও শান্তি পাবো। এই দেখো, তোমার সামনে তাবিজটা খুলে ফেললাম। এখন আজ নয়তো কাল ওই জিন আমার কাছে আসবে। ও আসলে আমি মরিয়ম পরীর কথা জানতে চাইব, কিন্তু জিনের খবর রাখে, বুঝলা? খবর এনে দিতে পারে। সেটা তো জানি রে। আচ্ছা, ওই যে তোর মা ডাকছে, যা বাড়িতে যা, গলা থেকে তাবিজটা খুলে ফেললি, এটা লুকিয়ে রাখ, তোর মা দেখলে বকা দিবে। মিজান দাদুর কথাটা শোনো। হাবিবা তাবিজটা লুকিয়ে মায়ের সাথে বাড়িতে চলে গেল। বাড়িতে যাবার পর রাত হলেই হাবিবা অপেক্ষা করতে লাগলেন কখন সে জিনটা তার কাছে আসে, কিন্তু জিন তো আসে না। এভাবে 1 রাত 2 রাত 3 রাতের বেলা গভীর রাতে হাবিবা বুঝতে পারেন তার রুমে কেউ আছে। হাবিবা কিছু একটা উপস্থিতি টের পাচ্ছে। এমন অবস্থায় হাবিবা বললেন, এখানে কি কেউ আছেন? কেউ থাকলে সামনে আসেন, আপনার সাথে কথা বলবো। কিন্তু হাবিবার কথায় কেউ সামনে আসে না। তখন সে আবারও বলে, এখানে কেউ থাকলে আমার সামনে আসতে পারেন, সমস্যা নেই। এইবার হাবিবার কথায় উত্তরে মিষ্টি কণ্ঠে কেউ বলে ওঠে, আমি তোমার সামনে আসলে ভয় পাবে না তো? আবার চিৎকার করবে না? না, ভয় পাবো না, চিৎকার করবে না, আসেন আসেন। ওকে, চোখটা বন্ধ করো, আমি বললে তবেই চোখটা খুলবে। জিনের কথায় হাবিবা চোখটা বন্ধ করলো। চোখ বন্ধ করার একটু পর জিনটা বলল, এবার চোখ খুলো। জিনের কথায় হাবিবা চোখ খুলে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। হাবিবা বলল, এটা কি তুমি? হায় হায়, আমি তো ক্রাশ খেয়ে গেলাম, তুমি তো খুব সুন্দর। আরও আগে তোমাকে কেন দেখিনি? আরও আগে দেখার সুযোগটাই বা কোথায় দিলে? তোমার পেছনে লেগেছি অনেকদিন আগে, মাঝে মাঝে তোমার শরীরে এসে ভর করতাম। সেই জন্য তোমার মা বাবা কবিরাজের কাছ থেকে তাবিজ এনে তোমাকে পরিয়ে দিয়েছে, তাই তোমার কাছে আসতে পারিনি। এখন মনে হয় তাবিজটা হারিয়ে ফেলেছ, তাই কাছে আসলাম। তাবিজ হারায়নি, খুলে ফেলেছি। কেন? কারণ কি? সময় হলে জানতে পারবে, আগে তোমাকে একটু দেখতে দাও।
দেখো সমস্যা নেই, কিন্তু আমার তো চিন্তা হচ্ছে হঠাৎ তোমার এত পরিবর্তন কিভাবে? শুনবা শুনবা, সব শুনবা। তার আগে বলো, আমার কাছে তুমি আসো কেন? আমাকে ভালোবাসো? হ্যাঁ, পছন্দ করি, ভালো লাগে। কবে থেকে? অনেক দিন আগে তোমার বান্ধবী আর তুমি মিলে একটা আম গাছে উঠেছিলা, আম পাড়তে, মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? সেটা তুমি জানলা কেমনে? ওই আম গাছে তখন আমি ছিলাম, তুমি মেয়ে মানুষ হয়ে গাছে উঠেছো, বিষয়টা দেখে ভালো লাগছিল, তখনই তোমাকে দেখলাম, ভালো লাগলো, তখন থেকে তোমার পিছু নিলাম। ও, এই কাহিনী তাহলে? হ্যাঁ, এই জন্যই তোমার কাছে আসি আর আসবো। আমি তো তোমাকে পছন্দ করি, ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো? দেখো, ভালোবাসা তো এত তাড়াতাড়ি আসে না, আস্তে আস্তে আসবে। এখন আমার একটা কাজ করতে হবে তোমাকে। কি কাজ বলো? জিনের কথার জবাবে হাবিবা মিজান ও মরিয়ম পরীর সব ঘটনা এই জিনকে খুলে বলল। হাবিবার কাছে মিজান ও মরিয়ম পরীর ঘটনা শুনে জিনটা বলল, হাবিবা, তুমি যে ঘটনা বললা মিজান দাদু ও মরিয়ম পরীর, এটা শুনে তো জিন হয়ে আমার খারাপ লাগছে, কান্না পাচ্ছে। এরকম ভালোবাসাও হয় তাহলে? হ্যাঁ হয়, তাই তোমাকে সাহায্য করতে বললাম। মরিয়ম পরী আজ 40 বছর ধরে নিখোঁজ। তুমি তো জিন, খোঁজ নিয়ে দেখবা মরিয়ম কি আসলে বেঁচে আছে নাকি নেই, নাকি কোথাও বোতলে বন্দি করে পড়ে আছে। ঠিক আছে, আমি খোঁজ নেব, তুমি কোনো চিন্তা করো না। এমন সত্যিকারের ভালোবাসা হারিয়ে যেতে পারে না। আমি আজই খোঁজ নেওয়া শুরু করব। কালকে রাতে এই টাইমে আমি তোমার কাছে আবার আসব। আজ যেতে হবে, ভালো থেকো, কেমন? ওই শোনো, তোমার নাম কি? আমার নাম ইয়ামিন। হাবিবাকে নাম বলে ইয়ামিন জিন সে রাতের মতো চলে গেল। ইয়ামিন জিন চলে যাওয়ার পর হাবিবা ঘুমিয়ে পড়লেন। পরের দিন হাবিবা মিজান দাদুর সাথে দেখা করল। দেখা হতে হাবিবা বলল, দাদু, খবর আছে জানো, আমার কাছে ওই জিন আসছে। কাল রাতে আমি ওর সাথে কথা বলেছি, ওর নাম ইয়ামিন। দাদু, ইয়ামিন জিনকে বলেছি মরিয়ম পরীর বিষয়ে খোঁজ খবর নিতে। আশা করি ইয়ামিন কোনো খোঁজ এনে দিতে পারবে। মিজান দাদু বলল, তুই আর রক্তের কেউ না হয়েও এত কিছু করছিস? দাদু, তুমিও তো রক্তের কেউ না, প্রতিবেশী দাদু। তবুও দেখো, আমাকে ও অন্য বাচ্চাদের কেমন ভালোবাসো, নিজের নাতি নাতনিদের মতো করে। অনেক কথা বলতে শিখেছিস। তা তোর জিন দেখতে কেমন, সুন্দর নাকি ভয়ানক? ও দেখতে অনেক সুন্দর দাদু, দেখে তো প্রেমে পড়ে গেছি। কি যে বলিস, দেখ মা, প্রেমে পড়িস আর যাই করিস একটু ভেবে চিন্তে করবি, আর পরিবারের কথার বিরুদ্ধে যাবি না, কেমন? ঠিক আছে দাদু। আচ্ছা দাদু, আমি তাহলে এখন আসি। ইয়ামিন জিন রাতে আমার কাছে আবার আসবে, ও এসে কি খবর দেয় তোমাকে কাল জানাবো। ঠিক আছে, সাবধানে থাকবি। মিজান দাদুর কাছে বিদায় নিয়ে হাবিবা বাড়িতে চলে আসলো। কথা মতো সে রাতে ইয়ামিন জিন আবারও হাবিবার কাছে আসলো। ওর কাছে আসতেই হাবিবা বলল, ইয়ামিন, তুমি আসছো? কোনো খবর আছে কি? মরিয়ম পরীর বিষয়ে কিছু জানতে পারলে কি? না হাবিবা, সত্যি বলতে অনেক খোঁজ করলাম, অনেক জায়গায় দেখলাম, মরিয়ম পরীর কোনো খোঁজ খবর পেলাম না। মরিয়ম পরীকে খুঁজে পাওয়া সহজ হতো। মরিয়ম পরীকে যে বোতলবন্দি করেছে সেই কবিরাজ যদি বেঁচে থাকতো, কিন্তু ওই কবিরাজকে তো মরিয়ম পরীর বাবা মেরে ফেলেছে। ইয়ামিন জিনের মুখে কথাগুলো শুনে হাবিবা মন খারাপ করে বললেন, ওহ, তাহলে কোনো খবর পাওনি? মনটা খারাপ হয়ে গেল। আরে মন খারাপ কর না, আমি খুঁজে পাইনি তাতে কি, হাল ছেড়ে দিব না, আমি আরও ভালো করে খুঁজব। আমি ছাড়াও আমার আরেকটা বন্ধু জিনকে খবর নিতে বলেছি, ও খোঁজ খবর নিচ্ছে। ও আসলে ওর কাছে শুনি ও কোনো খবর পেল কিনা। ওকে, ঠিক আছে, কিন্তু তোমার বন্ধু জিন কই? আচ্ছা, তোমার চোখটা একটু বন্ধ করো আর আমার হাতটা শক্ত করে চেপে ধরো। আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না, কেমন? কেন, কিছু করবে নাকি? ভয় লাগছে? আরে ভয় নেই, হাতটা ধরে চোখ বন্ধ করো। ইয়ামিনের কথায় হাবিবা ওর হাতটা ধরে চোখ বন্ধ করলো। এদিকে চোখ বন্ধ করার কিছুক্ষণ পর ইয়ামিন বললেন, এবার চোখ খুলো, দেখো তোমাকে কোথায় নিয়ে আসছি। আরে বাহ, জায়গাটা তো খুব সুন্দর, চাঁদনি রাতে খুব সুন্দর লাগছে জায়গাটা। এটা কোথায়? এটা আমাদের জিনের রাজ্য, আমি তোমাকে জিনের রাজ্যে নিয়ে আসছি। কি? আমার ভয় করছে, আমি এখানে থাকবো না, আমাকে রুমে রেখে আসো প্লিজ প্লিজ প্লিজ। বোকা মেয়ে, এটা জিনদের রাজ্য না। জিনের রাজ্যে কি চাঁদের আলো থাকে নাকি? তুমি তোমার দেশে আছো, ভয় পেও না, এখানে আসছি আমার বন্ধু জিনের সাথে কথা বলতে। ওর সাথে কথা হলে তোমাকে বাড়ি রেখে আসবো। ও কখন আসবে? ওই তো চলে আসছে ও। তুমি আমার পাশে এসে দাঁড়াও, ভয় পেও না, কেমন? ইয়ামিনের কথা হাবিবা ওর পাশে গিয়ে দাঁড়ালো। এদিকে ইয়ামিনের বন্ধু জিন এখানে আসতে ইয়ামিন বলল, কিরে, কোনো খোঁজখবর পেলি মরিয়ম পরীর ব্যাপারে? না, তেমন কোনো খোঁজখবর পেলাম না, কিন্তু কিন্তু কি? কিন্তু এখানে একটা রহস্য আছে মনে হয়। যেটাই হোক, তবে আমার মনে হয় মরিয়ম পরী এখনো মারা যায়নি, ও যেখানে আছে বেঁচে আছে। তুই আরও ভালো করে খোঁজ নে, আমিও খুঁজে দেখি, কোনো খবর পেলে তোকে জানাবো। এই কথাটা বলে বন্ধু জিন চলে গেল। বন্ধু জিন চলে যাবার পর হাবিবা ইয়ামিনকে বলল, তাহলে কি আমরা মরিয়ম পরীকে পাবো না? পাবো না কেন? পাবো নিশ্চয়ই, চিন্তা করো না। কিভাবে পাবো বলো? ও কোথায় আছে, কেমন আছে, সেই খবরটাই তো তোমরা পারছো না নিতে। আমি পাই না তাতে কি হলো? আমার এক দূরের বন্ধু আছে, ও খুবই শক্তিশালী, ও অন্য গোষ্ঠীর জিন। ও বাংলাদেশ, ভারত, পাকিস্তান এদিকের নয়, ওর বাড়ি ওমানে, ওমান দেশে থাকেও। আমি কাল ওকে খবর পাঠাবো আর মরিয়ম পরীর ব্যাপারে খোঁজ লাগাতে বলবো। ও নিশ্চয়ই পারবে, পেলেই ভালো। কি যে হবে চিন্তা হচ্ছে। আচ্ছা, আমাকে বাড়িতে রেখে আসো এখন। হাবিবার কথা ইয়ামিন ওকে বাড়িতে ওর রুমে রেখে গেল। এদিকে বাড়িতে রেখে যাওয়ার পর হাবিবা ঘুমিয়ে গেল।
আগের দিনের মতো সকাল হতেই হাবিবা চলে গেলেন মিজান দাদুর কাছে। দাদুর কাছে যেতেই দাদু বললেন, কিরে হাবিবা, আজ সকাল সকাল আমার কাছে কেন? কোনো খবর পেয়েছিস নাকি? মিজান দাদুর কথায় দুঃখের সহিত মাথা নাড়িয়ে না করলেন হাবিবা। এই দেখে মিজান দাদু মন খারাপ করে বললেন, মরিয়মকে মনে হয় আর খুঁজে পাবো না রে। ফিরে পেলে 40 বছর চলে যেত না, এর আগেই ফিরে পেতাম। জানি না ও কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে নাকি মারা গেছে। জানিস আমার ভয় হয়, আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছে করে, মরিয়ম বেঁচে আছে না মারা গেছে। এই কথাটা শুনে যদি মারা যায় তবুও শান্তি পাবো, কিন্তু ও কোথায় আছে কেমন আছে সেটাই তো জানি না, আর মনে হয় জানাও হবে না। দাদু, তোমার ভালোবাসা সত্যি, তুমি অবশ্যই জানতে পারবে। দাদু, আমার সাথে থাকা ইয়ামিন জিন আছে না, ওর একটা ওমানি বন্ধু আছে, ওমান দেশের। ইয়ামিন বলেছে ওই জিনটা খুবই শক্তিশালী, ও নিশ্চয়ই মরিয়ম পরীর কোনো না কোনো খোঁজ এনে দিতে পারবেই। তুমি চিন্তা করো না, আজকে রাতটা আমাকে সময় দাও। এই কথাটা বলে মিজান দাদুকে সান্ত্বনা দিয়ে হাবিবা বাড়িতে ফিরে আসলো। মিজান দাদুর মুখের দিকে তাকাতে কষ্ট হয়। মানুষটা 40টা বছর ধরে একটা মানুষের অপেক্ষা করছে, ভাবতে খারাপ লাগে। যাই হোক, সে রাতে ইয়ামিন জিন হাবিবার কাছে আসে। ও আগের রাতের মতোই বাইরে কোথাও নিয়ে যায়। জায়গাটা ছিল পাহাড়। হাবিবা ও ইয়ামিন জিন পাহাড়ের উপরে বসে আছে। চারিদিকের পরিবেশটা খুব সুন্দর, চাঁদনি রাত। সেখানে যাওয়ার পর হাবিবা বললেন, ওই ইয়ামিন, তোমার ওই ওমানি বন্ধু জিন কখন আসবে? আমি ওকে খবর পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যে আসবে। তোমার ওই বন্ধুকে নিয়ে অনেক হাসাহাসি করে। অনেকে বলে জিন আবার বিদেশি হয় নাকি, ওমানি জিন এটা নিয়ে হাসাহাসি করছে। হাবিবা শোনো, তোমাকে সহ সকল মানুষদেরকে বলি, জিনদের বিষয়ে তোমরা মানুষদের কোনো ধারণা নেই। তোমাদের মানুষেরা যেমন নানান জন নানান দেশে থাকে, নানা জাতির মানুষ, নানা ধর্মের মানুষ, জিনদের মধ্যেও তেমন নানা গোষ্ঠীর, নানা বংশের ও নানান ধর্মের জিন আছে। আমার বন্ধুকে নিয়ে যারা বিদেশি বলে হাসাহাসি করে, তাদের কাছে প্রশ্ন, দুনিয়ার সব জিন কি তোমাদের বাংলাদেশে থাকে নাকি অন্য অন্য দেশেও জিন আছে? সব দেশেই তো জিন আছে। হ্যাঁ, সব দেশেই জিন আছে। আমার বন্ধুও থাকে ওমান দেশে, ও অনেক কিছুর ব্যাপারে খোঁজ নিতে পারবে। ওই যে ও আসছে। কই? ওটা তো বিশাল একটা ঈগল পাখি, আমাদের দিকে এগিয়ে আসছে। ইয়ামিন ভয় করছে। হাবিবার কথার জবাব দিতে না দিতেই বিশাল আকারের ঈগলটা ইয়ামিন ও হাবিবার সামনে এসে পড়লেন আর জিনের রূপে রূপান্তরিত হলো। বন্ধু জিনকে দেখে ইয়ামিন ওর কাছে গিয়ে জড়িয়ে ধরে কথা বলল। তাদের মাঝে বেশ কথা হলো। এদিকে হাবিবার সাথে ওই জিনটা কথা বলল। কথা বলার শেষে ইয়ামিন ওই বন্ধু জিনকে মরিয়ম পরীর ব্যাপারে পুরো ঘটনা খুলে বলল। ইয়ামিন বন্ধু জিনকে আরও বললেন, এর জন্যই তোমাকে ডেকেছি, তুমি মরিয়ম পরীর বিষয়ে কোনো খোঁজখবর পাও কিনা সেটা আমাদের জানাও। ওকে, ঠিক আছে বন্ধু, আমি খোঁজ নিচ্ছি। তুমি আজকে রাতটা আমাকে সময় দাও, কালকে তোমরা আবার আমার সাথে দেখা করবা। আর হ্যাঁ, সাথে ওনাকে নিয়ে আসবা, মরিয়ম পরীর বর। ওনার নাম কি? মিজান। বন্ধু জিন বলল, হ্যাঁ, মিজানকে নিয়ে আসবা। আমি কোনো খোঁজ পেলে তোমাদের সবাইকে একসাথে জানাবো। এই কথাটা বলে বন্ধু জিন সেখান থেকে চলে গেল। এদিকে বন্ধু জিনের কথা মতো হাবিবা পরের দিন মিজান দাদুর কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। হাবিবা দাদুকে এটাও বললেন, আজ রাতে সবাইকে ডেকেছেন ওই ওমান থেকে আসা ইয়ামিনের বন্ধু জিন। হাবিবার কথাগুলো শুনে বেশ আশা নিয়ে রাজি হলেন মিজান দাদু। কি জানি এতদিন পর মরিয়ম পরীর কোনো খোঁজখবর পাওয়া যায় কিনা। যাই হোক, অনেক অপেক্ষা শেষে সে রাতে মিজান দাদু, হাবিবা ও ইয়ামিন জিন বন্ধু জিনের অপেক্ষা করতে লাগলেন। খুব টান টান উত্তেজনা, কি হবে? ওমান দেশে থাকা ইয়ামিনের বন্ধু জিন কি কোনো খবর দিতে পারবে নাকি? এরকম একটা অবস্থা সেই বন্ধু জিন সেখানে চলে আসলো। ও আসতে ইয়ামিন বলল, বন্ধু আসছো তাহলে, বলো কোনো খবর পেলে কি? এ বলে সবাই ওর মুখের দিকে তাকিয়ে রইল। কি বলে? ইয়ামিনের কথায় ওর বন্ধু বললেন, ইয়ামিন, মরিয়ম পরীর সাথে খুব খারাপ হয়েছে, এটা সবাই জানে তাই না? আমি মরিয়ম পরীর বিষয়ে অনেক খোঁজ নিয়েছি, অনেক জায়গায় গেছি, এমনকি আমার আবার এক পিশাচ বন্ধুকে সাথে নিয়ে অনেক কষ্টে মরিয়ম পরীর বিষয়ে কিছুটা খবর নিয়ে আসতে পেরেছি। তাই নাকি? কি খবর বন্ধু, বলো। বলবো, তবে কথাগুলো শুনে মানতে পারবে কিনা, বিশ্বাস হবে কিনা সেটা আপনাদের ব্যাপার। তোমরা আবার ভয় পেও না, সব আস্তে আস্তে খুলে বলি। তার আগে তোমাদের ভয় কাটানোর জন্য বলি, মরিয়ম পরী মারা যায়নি, ও বেঁচে আছে। কি? মরিয়ম পরী বেঁচে আছে? কথাটা শুনে শান্তির নিঃশ্বাস ফেললেন মিজান দাদু। এদিকে ইয়ামিন তার বন্ধুর মুখে কথাটা শুনে বললেন, বন্ধু, মরিয়ম পরী বেঁচে আছে, তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখেছো তো? হ্যাঁ ইয়ামিন, ও বেঁচে আছে। তার চেয়ে চমকের বিষয় হলো মরিয়ম পরী ওর বাবার কাছে আছে। কি? মরিয়ম পরী ওর বাবার কাছে আছে? কথাটা বলে উঠলেন সেখানে থাকা সবাই। হ্যাঁ, মরিয়ম পরী ওর বাবার কাছে আছে। ওর বাবা মরিয়ম পরীকে এমন এক মায়ায় জালে আটকে রেখেছে, সেজন্য ইয়ামিন ও অন্য কোনো জিন মরিয়ম পরীর কোনো খোঁজ পায়নি। এখন মরিয়ম পরীকে ওর বাবার মায়াজালে আটকে কেন ওনার কাছে রেখেছেন সেটা আমি বলতে পারবো না, সেটা ওনার কাছ থেকে শুনে নাও। ইয়ামিন বলল, তাহলে আমি একটা কাজ করি, মরিয়ম পরীর বাবার কাছে গিয়ে ওনাকে এখানে নিয়ে আসি, তোমরা কিছুক্ষণ এখানেই থাকো। এই কথাটা বলে ইয়ামিন জিন দ্রুত চলে গেল মরিয়মের বাবার কাছে। মরিয়মের বাবার কাছে যাবার কিছুক্ষণ পর ইয়ামিন ওর বাবাকে সাথে করে নিয়ে আসলো। মরিয়মের বাবা ওদের সবার সামনে এসে বললেন, আমাকে এখানে ডেকে নিয়ে আসা হলো কেন? সেটা তো নিশ্চয়ই আপনি বুঝে গেছেন। ওই যে ওকে দেখুন তো, চিনতে পারেন কিনা? ও হলো মিজান, আপনার মেয়ের জামাই। আমি নিয়ে এসেছি মরিয়ম পরীর ব্যাপারে জানতে। কোথাও ওর বিষয়ে আমাদের আর মিজানকে কিছু বলুন।
মরিয়মের বাবা বলল, আমি তো কিছু জানি না, মরিয়ম তো অনেকদিন ধরে নিখোঁজ। মরিয়মের বাবার মুখের কথা শুনে মিজান ওনার পা ধরে অনেক কান্না করতে থাকেন। মিজান বলেন, আমাকে দয়া করে সত্যিটা বলেন, মরিয়ম কোথায়, ও কেমন আছে? আপনি সব জানেন, দয়া করুন আমাকে বলুন ওর ব্যাপারে। মিজানের কান্না আর অনুরোধে মরিয়ম পরীর বাবার মন গলে যায়। তখন মরিয়ম পরীর বাবা বলেন, মিজান আমার পা ছাড়ো, আমি আমার মেয়ে মরিয়মের ব্যাপারে জানি, ও আমার কাছে আছে। কিন্তু মিজান, মরিয়মকে তুমি 40 বছর আগে হারিয়েছ। এই 40 বছর কিন্তু মরিয়ম আমার কাছে ছিল না। মরিয়ম 30 বছর বোতলে বন্দী ছিল। মনে আছে ওই কবিরাজের কথা যে মরিয়মকে বোতলবন্দি করেছিল? মিজান, ওই কবিরাজ মরিয়মকে বোতলবন্দি করে একটা জঙ্গলের মধ্যে মাটির নিচে পুঁতে রাখে। আর আমাকে মিথ্যা বলে কবিরাজ বলেছিল বোতলটা নদীতে ফেলে দিয়েছে। মিজান, আমি আমার মেয়েকে ফিরে পেতাম না। কবিরাজ মরিয়মকে বোতলবন্দি করে যে জঙ্গলে মাটির নিচে পুঁতে রেখেছিল, 30 বছর পর ওই জঙ্গলটা পরিষ্কার করে সেখানে অফিস বানানোর জন্য কাজ শুরু করেন। সেই জায়গাটা খোঁড়া হয় আর তখনই বোতল থেকে মরিয়ম মুক্ত হয়। মরিয়ম মুক্ত হওয়ার সাথে সাথে আমি বুঝে ফেলি আর আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসি। মিজান, 10 বছর ধরে মরিয়ম আমার কাছে। তুমি যেমন 40 বছর ধরে মরিয়মের জন্য অপেক্ষা করতে করতে পাগলের মতো হয়েছ, মরিয়ম মুক্ত হওয়ার পরও ঠিক তোমার মতো ছটফট করে তোমার জন্য। কিন্তু আমি মরিয়মকে তোমার কাছে আসতে দিই না, ওকে মায়ার জালে আটকে রাখি যেন তুমি ওর খোঁজ খবর না পাও আর মরিয়মও তোমার কাছে আসতে না পারে। কি করব বলো? মানুষের প্রতি আমার বিশ্বাস উঠে গেছে। তোমাদের মানুষের জন্য আমার মেয়েটা 30টা বছর মাটির নিচে বোতলে বন্দি ছিল। যদি সেখানে অফিস তৈরির কাজ না হতো তাহলে আমার মেয়েটা আর মুক্ত হতো না, সেখানেই মারা যেত। যাক বাবা, আমি আমার মেয়েকে অনেক কষ্টে ফিরে পেয়েছি। আমি এখন চাই না ও তোমার কাছে ফিরে আসুক। তুমি বাবা ওকে ভুলে যাও। মরিয়মপুরীর বাবার মুখে কথাগুলো শুনে সবাই অবাক। এ যেন সিনেমার কাহিনীকে হার মানায়। সবার মতো মিজান দাদুও কথাগুলো বলছিলেন, কিন্তু দাদু মরিয়মের বাবার কথাগুলো শুনে কোনো উত্তর দেবার আগে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। এদিকে হাবিবা তখন দৌড়ে মিজান দাদুর কাছে গেলেন আর ইয়ামিন জিনের সাহায্যে মিজান দাদুকে হাসপাতালে ভর্তি করালেন। হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার মিজান দাদুকে দেখে বললেন, ওনার অবস্থা তো ভালো না, শরীর খুব খারাপ। উনি ভালো মতো খাওয়া দাওয়া করেন না, ঘুমান না, শরীরে যত্ন নেন না। ওনার মাঝে আরেকটা বড় সমস্যা হলো উনি সবসময় চিন্তায় থাকেন। উনি কিছু একটা পাবার আশায় থাকেন। ওনাকে দেখে রাখার জন্য একটা লোক দরকার। ডাক্তারের মুখে কথাটা শুনে হাবিবা ও ইয়ামিন মিজান দাদুকে নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর হাবিবা দাদুকে বললেন, শুনলা তো দাদু, ডাক্তার কি বললো? তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না, ঘুমাও না, শরীরের কোনো খেয়াল নেই, এভাবে চললে তো মরে যাবে। মিজান দাদু বলল, মরে তো যেতে চাই, কি নিয়ে থাকবো বল? 40টা বছর মরিয়মের জন্য অপেক্ষা করছি। এতদিন জানতাম না ও বেঁচে আছে কিনা। আজ ওর বাবার মুখে শুনলাম ও বেঁচে আছে, কিন্তু ওর বাবা তো মরিয়মকে আমার কাছে আসতে দিচ্ছে না। আমি কি নিয়ে বেঁচে থাকবো বল? হাবিবা বলল, দাদু, মরিয়মপুরী তোমার ছিল কিন্তু এখন আর নেই, কারণ ওর মা বাবা তোমাকে আর মেনে নিতে পারে না। মরিয়মপুরীকে তুমি ভুলে যাও, কারণ আমরা তোমাকে অন্য কোথাও অন্য কারোর সাথে বিয়ে করাবো। কি বলিস? কি বলি? আবার শোনোনি ডাক্তার কি বলল? তোমাকে দেখাশোনার জন্য একজন লোক দরকার। তোমার তো কেউই নেই। মরিয়মপুরীর অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে গেছো। এখন সামনে যতদিন বাঁচো ততদিনের জন্য তোমাকে একটা বিয়ে করাবো। এটা কিভাবে সম্ভব বল? মরিয়মকে যে আমি অনেক ভালোবাসি। হ্যাঁ, অনেক ভালোবাসো। কি পেলে ভালোবেসে? মরিয়মপুরীর বাবা কি বলল শোনোনি? পরীকে আর কখনো তোমার কাছে পাঠাবে না। মরিয়ম আসতে চাইলেও আসতে দিবে না। তুমি দাদু একটা বিয়ে করো আর মরিয়মের মা বাবাকে দেখিয়ে দাও। হ্যাঁ দাদু, হাবিবা ঠিক বলেছে, ইয়ামিন জিন বলল। তোমার শরীর খারাপ, মরিয়ম মনে হয় আর ফিরবে না, তাই তুমি একটা বিয়ে করো। না না, আমি এটা পারবো না। আমরা বুঝি তোমার কেউ না, তাই না? আমাদের কথা তাহলে রাখবে না? এভাবে বলিস না, তোরা আমার রক্তের কেউ না হয়েও রক্তের চেয়ে আপন হয়ে গেছিস। আমার জন্য তোরা অনেক করেছিস। তোমাদের উপকারের প্রতিদান কিভাবে দেব বলো? বিয়ে করো, আমাদের কথা মতো বিয়ে করো, তাহলেই হবে। কিন্তু মরিয়মের কি হবে? ও আসলে তো আমাকে ভুল বুঝবে, কষ্ট পাবে। মরিয়ম যদি তোমাকে সত্যি ভালোবাসে, যদি তোমার বিয়ের আগে এসে বাধা দেয়, তাহলে বিয়েটা করো না, মরিয়মকে নিয়ে সংসার করো। কিন্তু মরিয়ম যদি না জানে আমার অন্য কারোর সাথে বিয়ে হবে, কোনো সমস্যা নেই, আমি গিয়ে মরিয়মপুরীকে সব জানাবো। ওকে বলবো তুমি অন্য কোথাও বিয়ে করছো। তোমাকে সত্যি যদি ভালোবাসে তাহলে সব বাধা পেরিয়ে মরিয়মপুরী তোমার কাছে আসবে, তোমার বিয়ে ভেঙে দিবে। ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয় করো। মিজান দাদু রাজি হওয়ায় হাবিবা ও ইয়ামিন মিলে দাদুর জন্য একটা মেয়ে দেখলেন। মেয়ে বলতে ভুল হবে, মহিলা। একজন মহিলার সাথে দাদুর বিয়ে ঠিক করলেন। মিজান দাদুর বিয়ে এলাকাবাসী কেউ জানেন না। হাবিবা, ইয়ামিন, মিজান দাদু ওই মহিলা, এই 4 জন বাদে শুধু বিয়ে পড়ানোর কাজী সাহেবকে ডাকা হলো। হাবিবা ও ইয়ামিনের ডাকে কাজী সাহেব মিজান দাদুর বাড়িতে এসে বিয়ের কাজ শুরু করলেন। এদিকে মিজান দাদুর মন খারাপ। দাদু বারবার এদিক সেদিক তাকিয়ে দেখছিলেন আর অপেক্ষা করতে লাগলেন মরিয়মপুরী আসে কিনা, কিন্তু মরিয়মপুরী আর আসে না। এদিকে কান্না ভরা চোখে মনের ইচ্ছার বিরুদ্ধে মিজান দাদু ওই মহিলাকে বিয়েটা করে ফেললেন। বিয়ে হলে প্রত্যেকটা মানুষ খুশি হয়, কিন্তু মিজান দাদুর বেলায় উল্টো, কারণ দাদুর মন প্রাণ জুড়ে তো শুধু মরিয়মপুরীর বসবাস। যাই হোক, বিয়ে হওয়ায় সবাই খুশি। বিয়ে শেষে কাজী সাহেব চলে গেলেন। কাজী সাহেব চলে যাওয়ার পর হাবিবা মিজান দাদুকে বললেন,
দাদু আমরা এখন বাইরে যাই, তুমি তোমার নতুন বউয়ের সাথে কথা বলো, পরিচয় হও। এই কথাটা বলে হাবিবা ও ইয়ামিন বাইরে চলে গেলেন। ওরা বাইরে যাওয়ার পর মিজান দাদু মন খারাপ করে ওই মহিলাকে বললেন, কেমন আছেন আপনি? আজ আপনার সাথে আমার বিয়ে হলো, যদিও ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়েটা করতে হলো। আপনাকে বিয়ে করলাম, জানি না স্বামীর অধিকার দিতে পারবো কিনা, কারণ আমার মন প্রাণ জুড়ে তো একজনই আছে, আর সে চিরকাল থাকবে। বিয়ের দিন নিজের স্বামীর মুখে এসব কথা শুনে সেই মহিলা মিজান দাদুর দিকে তাকিয়ে ছলছল চোখ নিয়ে বললেন, আপনি কি কাউকে ভালোবাসেন আর কারোর জন্য অপেক্ষা করেন? করি, আর যতদিন বেঁচে থাকবো করব। নাম কি ওর, যার অপেক্ষায় থাকেন? ওর নাম মরিয়ম। মরিয়ম নামটা শুনে সেই মহিলা নিজেকে ধরে রাখতে না পেরে কান্না করতে লাগলো। এদিকে অবাক দৃষ্টিতে মিজান দাদু মহিলাটার দিকে তাকিয়ে বললেন, আমাকে মাফ করবেন, আপনি কাঁদবেন না। আসলে কি করব বলেন, মরিয়মকে যে অনেক ভালোবাসি, ওকে যে কোনোভাবে ভুলতে পারি না। মহিলাটা বলল, মিজান চুপ করো, তুমি জিতে গেছো, তুমি সেরা, তুমি আসল প্রেমিক। মিজান, আমি অন্য কোনো মহিলা না, আমি তোমার মরিয়মপুরী। কি, তুমি মরিয়মপুরী মানে? মিজানের কথায় সেই মহিলা মিজানের চোখের সামনে মরিয়মপুরীর রূপ নিলেন। মরিয়মপুরীকে দেখে মিজান দাদু মরিয়মকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, মরিয়ম তুমি, এটা কি সত্যি নাকি স্বপ্ন? স্বপ্ন না, সত্যি, আমি তোমার পরী, তোমার বউ মরিয়ম। মরিয়ম তুমি এভাবে কেন? তোমার বাবা কোথায়? উনি আমাকে মেনে নেবে না, উনি আমাকে বলেছে চলো কোথাও পালিয়ে যাই, নইলে তোমার বাবা ধরে ফেলবে আমাদের। মরিয়মপুরী বলল, না বোকা, বাবাই তো আমাকে এখানে নিয়ে আসছে, ওই যে বাবা বাইরে দাঁড়িয়ে আছে, চলো বাবার সাথে কথা বলো। মরিয়মের কথায় মিজান তাড়াতাড়ি করে বাইরে গিয়ে দেখলেন ঠিকই উনি দাঁড়িয়ে আছেন বাইরে। মিজানকে দেখে মরিয়মের বাবা বললেন, বাবা মিজান, তুমি জিতে গেছো, আর আমরা হেরে গেছি তোমার সত্যিকারের ভালোবাসার কাছে। আমার মেয়েটা মরতে মরতে বেঁচে গিয়েছিল, ভেবেছিলাম ওকে আর তোমার কাছে পাঠাবো না, কোনো যোগাযোগ থাকবে না তোমাদের, কিন্তু তোমাদের ভালোবাসার কাছে আমাকে হার মানতে হলো। তোমার পরিবউকে তোমার কাছে ফিরিয়ে দিলাম, দুজনে যতদিন বাঁচো সুখে সংসার করো। এই বলে দুজনে দোয়া করে মরিয়ম পরি বাবা চলে গেলেন। এদিকে হাবিবা তখন বললেন, কি দাদু, সারপ্রাইজটা কেমন দিলাম? কি ভেবেছিলা তোমার মতো সত্যিকারের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে বিয়ে দেব? এটা কিভাবে ভাবলা বলো? আমাকে এরকম সারপ্রাইজ দিবি কখনো ভাবিনি। মরিয়ম পরি বলল, হাবিবা আমি তোমার ব্যাপারে জানি, তুমি আর ইয়ামিনকে অনেক ধন্যবাদ, তোমরা না থাকলে হয়তো আমরা দুজনকে আর ফিরে পেতাম না। অনেক দোয়া থাকবে আমার পক্ষ থেকে, তোমাদের কোনো সমস্যা হলে আমরা সাহায্য করব। মিজান দাদু বলল, হাবিবা আমাদের সাথে তোর আর ইয়ামিনের বিয়েটাও সেরে ফেলতি? না দাদু, আমরা আরও প্রেম করব, তারপর বিয়ে। আর এখনও আমার মা বাবা ইয়ামিনের ব্যাপারে জানে না, সময় হোক হলে ঠিকই করব। আমাদের মতো তোদের জীবনটা কষ্টে না কাটুক, এটাই চাই। ঠিক আছে দাদু, 40 বছর পর হারানো বউকে ফিরে পেয়েছো, কথা বলো, আমরা আজ চলে যাই। ভালো থাকবা দাদু। ভালো থাকবেন মরিয়ম দাদি। ইয়ামিন বলল, দুজনেই ভালো থাকবেন। মিজান দাদু বলল, তোমরা দুজনেও ভালো থাকবে, আমার দোয়া তোমাদের সাথে আছে, থাকবে সব সময়। মরিয়ম পরি বলল, খুব ভালো থেকো দুজনে, আর মাঝে মাঝে আসবা আমাদের কাছে, কেমন? মিজান দাদু ও মরিয়ম পরীর কাছে বিদায় নিয়ে ইয়ামিন, জিন ও হাবিবা চলে গেলেন। এদিকে মরিয়ম পরি ও মিজান দাদু দুজনকে ফিরে পেয়ে খুশিতে কান্না করতে লাগলো। এ যেন সুখের কান্না। মিজানকে দেখে মরিয়ম পরি বললেন, মিজান তুমি কতটা বুড়ো হয়ে গেছো। তা তো হবই, আমি তো মানুষ, বয়স তো অনেক বেড়েছে, বুড়ো তো হবই, কিন্তু মরিয়ম পরি তুমি তো এখনও ঠিক আগের মতোই সুন্দর আছো। তাই আমার বুড়ো বটটা, আমরা তো জিন জাতি, আর তোমাদের থেকে আমাদের হায়াত অনেক বেশি, তাই আমাকে এরকম লাগছে। জানো, তোমাকে প্রতিনিয়ত মিস করছি, রোজ রোজ অপেক্ষা করতাম কখন তুমি ফিরবা। আমিও তোমাকে খুব মিস করতাম, কখনো ভাবিনি তোমাকে আবার ফিরে পাবো। তোমাকে ফিরে পেয়েছি, আর হারাতে চাই না, আর যতদিন বেঁচে থাকি তোমার সাথে সংসার করব, পরীর সাথে সংসার। আচ্ছা ঠিক আছে মরিয়ম, তোমাকে ফিরে পেলাম, অনেক কথা তো হলো, এবার সবার কাছে বিদায় নেবার পালা। সবার কাছে বিদায় নিই, চলো। মরিয়ম পরি বলল, সবাইকে অনেক ধন্যবাদ যারা এতদিন এত অপেক্ষা করে নিশাদের লেখা আমাদের এই গল্পটি শুনেছেন। মিজান দাদু বলল, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল, অনেক ভালো থাকবেন সবাই।